হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের রাজেশ স্যার চলে এসেছি গেম চেঞ্জিং সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম অর্থাৎ কার্যক্ষমতা শক্তির বেশ কিছু নিউমেরিক্যাল নিয়ে ডিসকাস করব। দেখো, আমি যতগুলো চ্যাপ্টার তোমাদেরকে করিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু আমি টাইপ মানে প্রত্যেকটা টাইপ কভার করেছি আর পার্টে ভিডিও বের করেছি। উচিত ছিল ওয়ার্ক এনার্জি পাওয়ার টাইপে মানে পার্ট ভিডিও বের করা, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা কাছে তাই জন্য আমি আর টাইপ ওয়াইজ বের করিনি, পার্ট বের করিনি। কারণ আমি বের করতে পারলেও তোমাদের দেখার সময় হবে না, কারণ শুধু তো ফিজিক্স পড়লে হবে না, তার সঙ্গে সঙ্গে তোমাদের কেমিস্ট্রি পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, ম্যাথস পড়তে হবে, বাংলা ইংরেজি পড়তে হবে। তাই তোমাদের কথা মাথায় রেখে আমি এটা ওয়ান শট ভিডিও করেছি। ওয়ান শট ভিডিওতে তোমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে বা কার্যক্ষমতা শক্তি থেকে এই যে সেমিস্টার পয়েন্ট অফ ভিউ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেই ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়েই শুধু আমি ডিসকাস করেছি। ওয়ার্ক এনার্জিতে এর বাইরে কিন্তু প্রচুর এমসিকিউ রয়েছে, করালে কিন্তু শেষ হবে না, মোটামুটি 150-200 এমসিকিউ রয়েছে। আর এই চ্যাপ্টারটা সত্যি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটা ভালো করে যে করবে সেই কিন্তু গ্র্যাভিটেশন ভালো করে বুঝতে পারবে, সেই কিন্তু ক্লাস 12 এ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বুঝতে পারবে। তো কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। যাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার খুব ভালো করে পড়া আছে তাদের জন্য ভেরি ওয়েল, কোনো অসুবিধা নেই, খুব ভালো জিনিস পড়েছো। কিন্তু যারা পরীক্ষার দুদিন আগে এই ভিডিওটা দেখছো তাদের কোথাও না কোথাও সমস্যা তো রয়েছে, তাই জন্য তাদের কথা মাথায় রেখে আমি শুধুমাত্র সহজ এমসিকিউ গুলো এখানে ডিসকাস করেছি, যেটা তোমাদের পরীক্ষাতে আসবে। আমার ধারণা যে সেমিস্টারে সহজ এমসিকিউই আসবে। তো চলো আর বেশি কিছু দেরি করছি না, ভিডিও শুরু করছি। আমাদের প্রথম প্রশ্নটা বলেছে একটি মসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে একটি ব্লককে একটি স্থির বল দ্বারা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে দেখো এটা তো কোনো নিউমেরিক্যাল টাইপ অঙ্ক নয়। যদি নিউমেরিক্যাল টাইপ অঙ্ক হতো আমি সূত্র বসাতাম, ডেটা পুট করতাম, মানে অঙ্কের উত্তর বেরোতো, অঙ্কের উত্তরটা কোন অপশনের সঙ্গে ম্যাচ করছে দেখলেই আমার অ্যান্সার হয়ে যেত। কিন্তু এইখানে যেহেতু কোনো ডেটা দেওয়া নেই, নিউমেরিক্যাল টাইপের অঙ্ক নয়, তার মানে আমাকে এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়ে দেখতে হবে। তো যাই হোক, পড়ছি। দেখো, প্রথম অপশন বলেছে কৃতকার্যের পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকে। কৃতকার্যের পরিমাণ আমাকে বের করতে হবে। দ্বিতীয় অপশনেও বলেছে সময়ের সঙ্গে কৃতকার্যের পরিমাণ বাড়ে, ঠিক আছে। তৃতীয় অপশন বলেছে অনুভূমিক তল মসৃণ হওয়ায় বল কোনো কার্য করে না। অপশন ডি বলেছে গতিশক্তি ধ্রুবক থাকে। তার মানে তিনটে অপশনে দেখলাম কার্য আমাকে বের করতে হবে, কারণ কার্য কথাটা কিন্তু আমার কমন ছিল। তো যাই হোক, ওয়ার্ক ডান বের করি। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মসৃণ অনুভূমিক তল, এর উপরে একটা কনস্ট্যান্ট ফোর্স এফ লাগছে, ঠিক আছে। বলেছে এখানে স্থির বল এফ লাগছে, মানে এফ এর মানটা তো কনস্ট্যান্ট, তাহলে এখানে হয়ে যাবে এফ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কারণ আমাকে বলটা স্থির বল বলে দিয়েছে। এখন তলটা তো মসৃণ ধরো, তাহলে আমরা জানি ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হয়, এফ ভেক্টর ডট এস ভেক্টর। আর যেহেতু এটা মসৃণ তল, তার মানে ফোর্সের ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট হবে, অর্থাৎ এই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস ইন্টু কস 0। এখন ঘটনা হচ্ছে, ধরে নিচ্ছি বস্তুটা এ থেকে বি বিন্দুতে পৌঁছালো, এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো, ঠিক আছে। মানে সময়ের সঙ্গে সঙ্গে ফোর্সটা লাগার জন্য এই বস্তুটা এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো, ঠিক আছে। এখন cos 0 কত হবে, 1 হবে। তাহলে w ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এফ এস। এখন ফোর্স যতক্ষণ কাজ করবে বস্তু ততক্ষণ সরতে থাকবে, অর্থাৎ টাইমের মান যত বাড়বে ডিসপ্লেসমেন্টের মান তত বাড়বে, আর ডিসপ্লেসমেন্টের মান বাড়ার জন্য ওয়ার্ক ডানের মান বাড়তে থাকবে, অর্থাৎ কৃতকার্যের মান বাড়তে থাকবে। যদি কৃতকার্যের মান বাড়ে, আমরা জানি ওয়ার্ক এনার্জি থিওরাম, আমরা ওয়ার্ক এনার্জি থিওরামে পড়েছিলাম যে নেট ওয়ার্ক ডান ডাব্লিউ নেট, আমরা পড়েছিলাম নেট ওয়ার্ক ডান ডাব্লিউ নেট ইজ ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, অর্থাৎ কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। যেহেতু ওয়ার্ক ডান বাড়ছে, ওয়ার্ক ডান সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, তাহলে কাইনেটিক এনার্জি ওয়ার্ক ডান বাড়ছে, অর্থাৎ ওয়ার্ক ডানের ভ্যালু এখানে পজিটিভ হচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল
ইজ গ্রেটার দেন 0 হবে, তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল ইজ গ্রেটার দেন কাইনেটিক এনার্জি ইনিশিয়াল হবে, অর্থাৎ বস্তুর গতিশক্তি সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। এখন অপশন ডি তে বলেছে গতিশক্তি ধ্রুবক থাকে, তাহলে অপশন ডি তো এমনি হলো না। অপশন এ তে বলেছে কৃতকার্যের মান সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকে, না সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত কি করে থাকবে, যত সময় যাচ্ছে ফোর্স কাজ করার জন্য ডিসপ্লেসমেন্ট বাড়ছে, ডিসপ্লেসমেন্ট বাড়লে ওয়ার্ক ডান বাড়ছে, তাহলে অপশন এ তো আমার এমনি হবে না, অপশন এ তো আমার এমনি হবে না। অপশন ডি তে বলেছে কৃতকার্যের মান গতিশক্তির মান ধ্রুবক থাকবে, আমি দেখতে পাচ্ছি গতিশক্তির মান বৃদ্ধি পাচ্ছে, তাহলে অপশন ডিও হবে না। অপশন এ ভুল, অপশন ডি ভুল। এবারে অপশন বি দেখছি কি বলছে, সময়ের সাথে কৃতকার্যের পরিমাণ বাড়ে, অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে কৃতকার্যের পরিমাণ বাড়ছে, তাহলে অপশন বি আমার ঠিক আছে। অপশন সি কি বলছে, অনুভূমিক তল মসৃণ হওয়ায় বল কোনো কার্য করে না, তুমি দেখতে পাচ্ছ এখানে ওয়ার্ক ডানের মান বাড়ছে, তাহলে বল তো কার্য করছে, তাহলে অপশন সিও আমার হবে না, তাহলে অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, নোট ডাউন করে নেবে। নেক্সট প্রশ্নটা বলেছে ত্বরণ নিয়ে উঠতে থাকা কোনো লিফটের ছাদ থেকে একটি বস্তুকে দড়ির সাহায্যে ঝোলানো আছে। তো এটা হচ্ছে একটা লিফট, এই লিফটের ছাদ থেকে একটা দড়ির সাহায্যে একটা বস্তুকে ঝুলিয়ে রেখেছি। এখন লিফট হচ্ছে স্থির ত্বরণে উপরের দিকে উঠছে, আমি ধরে নিয়েছি এ ত্বরণ সহ লিফটটি উপরের দিকে উঠছে, আমাকে কোন অপশনটা ঠিক বলতে হবে। আবার দেখতে পাচ্ছ এটা নিউমেরিক্যাল টাইপ কোয়েশ্চেন নয়, তাই জন্য আমাকে প্রত্যেকটা অপশন পড়ে পড়ে দেখতে হবে। অপশন এ তে বলেছে লিফট কোনো কার্য করে না। দেখো লিফট এখানে কি ধরনের কার্য করবে, লিফটের কার্য মানেই তো তোমার বল কথাটা উঠে আসবে, কারণ বল ছাড়া তো কার্য পসিবল নয়। এখানে লিফটের কার্য করার কথা বলা হয়েছে, লিফটের কার্য মানে তুমি লক্ষ্য করে দেখো লিফটের ছাদ থেকে এই বস্তুটাকে দড়ির সাহায্যে ঝোলানো হয়েছে, ধরে নিচ্ছি বস্তুর ভরটা হচ্ছে এম, বস্তুর উপর যে টান পড়বে সেটা টি উপরের দিকে কাজ করবে, অবশ্যই বস্তুর উপরে টান টি উপরের দিকে কাজ করবে, আর বস্তু যেহেতু ত্বরণ সহ উপরের দিকে উঠছে, তাহলে এই ক্ষেত্রে বস্তুর সরণ বা বস্তুর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে, বস্তুর ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে, বস্তুর ডিসপ্লেসমেন্ট হবে আপওয়ার্ড ডাইরেকশনে। বস্তুর টেনশন কোন দিকে লাগছে, বস্তুর উপর টেনশন কোন দিকে লাগছে, বস্তুর উপর টেনশনও লাগছে আপওয়ার্ড ডাইরেকশনে। তাহলে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এখন আমরা জানি যে cos 0 ইজ ইকুয়াল টু পজিটিভ হয়, cos 0 ইজ ইকুয়াল টু 1 হয়, আর ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু cos থিটা। যেহেতু থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হবে আমার পজিটিভ হবে। আর অপশন এ তে বলেছে লিফট কোনো কার্য করে না, কার্য কি করে করবে না, কার্য তো পজিটিভ করছে দেখতে পাচ্ছি, তাহলে অপশন এ ভুল। অপশন বি বলছে বস্তুটির উপরে লিফট ধনাত্মক কার্য করে, হ্যাঁ অবশ্যই বস্তুর উপর লিফট ধনাত্মক কার্য করেছে, তাহলে অপশন বি হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, নোট ডাউন করে নেবে। নেক্সট অঙ্কটা বলেছে দেখো যখন কোনো বস্তুকে উপরে ছোড়া হয়, অপশন এ বলেছে তার স্থিতিশক্তি অপরিবর্তিত থাকে। দেখো আমি এখানে এম ভরের একটা বস্তু নিয়েছি যেটাকে ইউ বেগে উপরের দিকে ছুড়ে দিয়েছি, যখন বস্তুটাকে উপরের দিকে ছুড়ছি তখন স্বাভাবিক সময়ের সঙ্গে সঙ্গে বস্তুটির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যদি উচ্চতা বৃদ্ধি পায় তাহলে বস্তুর স্থিতিশক্তি কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে অপশন এ তে বলেছে তার স্থিতিশক্তি অপরিবর্তিত থাকে, স্বাভাবিক স্থিতিশক্তি কি অপরিবর্তিত থাকছে, পোটেনশিয়াল এনার্জি কি কনস্ট্যান্ট থাকছে, কখনোই কনস্ট্যান্ট থাকছে না, কারণ উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা জানি স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে, তাই জন্য অপশন এ হবে না। অপশন বি বলছে তার মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে, হ্যাঁ অবশ্যই বস্তুটা যেহেতু গ্র্যাভিটেশনাল ফিল্ডে আছে, আর আমরা জানি গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে কনজারভেটিভ ফিল্ড বা সেটা সংরক্ষী বল, আর সংরক্ষী বলের আন্ডারে যখন কোনো একটা বস্তু থাকে তখন সেই বলের আন্ডারে বস্তুর মোট শক্তিটা ধ্রুবক থাকে, তাই জন্যই তো তাকে সংরক্ষী বল বলা হয়। আমি এটা প্রমাণ করে দেখিয়ে দিতে পারি, কিন্তু প্রমাণ করাটা রেলেভেন্ট হবে না, অনেক ছেলেমেয়েরা এটা বুঝতে পারছো না যে কেন ঘটনাটা ঘটবে, তাও আমি তোমাদের জন্য প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। দেখো যখন কোনো একটা বস্তুকে ইউ বেগে ছুড়ছি তখন 1 নাম্বার পজিশনে যে এনার্জি E1 ইজ ইকুয়াল টু থাকবে সেটা হচ্ছে হাফ
অফ এম অফ ইউ স্কোয়ার। আর যেহেতু এটাকে আমি রেফারেন্স লেভেল ধরেছি, অর্থাৎ এখানে উচ্চতাটা 0, তাহলে কোনো স্থিতিশক্তি থাকবে না, এখানে শুধুমাত্র কাইনেটিক এনার্জি থাকবে। তাহলে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জির মান হাফ অফ এম ইউ স্কোয়ার আর পোটেনশিয়াল এর মান হচ্ছে 0। তাহলে E1 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এম অফ ইউ স্কোয়ার। 2 নম্বরে শক্তি E2 হলে E2 তে 2 নম্বরে ধরে নিচ্ছি বস্তুটার বেগ হয়ে গেল উপরের দিকে হচ্ছে ভি। আমি ধরে নিচ্ছি বস্তুটার বেগ হয়ে গেল উপরের দিকে ভি, ঠিক আছে। তাহলে E2 ইজ ইকুয়াল টু হবে হাফ অফ এম অফ ভি স্কোয়ার, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম অফ জি অফ এইচ। আমরা জানি যে এইচ উচ্চতা উঠলে বস্তুর বেগ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি, আমি লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস 2gh প্লাস এম জি এইচ। এটাকে যদি লিখি তাহলে হাফ অফ এম অফ ইউ স্কোয়ার মাইনাস 2 কেটে গেল, এটা হয়ে যাচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ প্লাস এম ইন্টু জি ইন্টু এইচ। এই প্লাস এম জি এইচ মাইনাস এম জি এইচ কেটে যাচ্ছে, তাহলে E2 ইজ ইকুয়াল টু হাফ অফ এম অফ ইউ স্কোয়ার। তাহলে এক নাম্বার পজিশন এনার্জি হাফ এম ইউ স্কোয়ার হচ্ছে, 2 নাম্বার পজিশন এনার্জি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার হচ্ছে। এখন 3 নাম্বার পজিশন এনার্জি, এখন 3 নাম্বার পজিশন মানে হচ্ছে সর্বোচ্চ অবস্থান, সর্বোচ্চ অবস্থানে বেগটা কত হয়, বেগ ভি ইজ ইকুয়াল টু কত হয়, 0 হয়। তাহলে এখানে কাইনেটিক এনার্জি 0, যা থাকবে তোমার পোটেনশিয়াল এনার্জি থাকবে, আর পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু ক্যাপিটাল এইচ, আর ক্যাপিটাল এইচ এর মান কত হয়, ইউ স্কোয়ার বাই 2g হয়। এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, এটা কাইনেমেটিক্সে তোমরা পড়েছো, মোশন ইন স্ট্রেট লাইন তোমরা পড়েছো। তাহলে এখান থেকে জি কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ অফ এম অফ ইউ স্কোয়ার। তাহলে 1 নাম্বার পজিশন এনার্জি হাফ এম ইউ স্কোয়ার, 2 নাম্বার পজিশন এনার্জি হাফ এম ইউ স্কোয়ার, 3 নাম্বার পজিশন এনার্জি হাফ এম ইউ স্কোয়ার। তাহলে আমি বলতে পারি 3 নাম্বার পজিশনে পার্টিকেলের টোটাল এনার্জি, মানে 3টে পজিশনে দেখতে পাচ্ছি যে পার্টিকেলের টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থাকছে, তাহলে অবশ্যই বস্তুর যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকবে, কারণ E1 ইজ ইকুয়াল টু E2 ইজ ইকুয়াল টু E3 হচ্ছে। তাহলে যান্ত্রিক শক্তি ধ্রুবক যেহেতু আছে, তাই জন্য অপশন বি হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, নোট ডাউন করে নাও। নেক্সট অঙ্কটা বলেছে দেখো, একটি অমসৃণ অনুভূমিক তলে অবস্থিত একটি ব্লককে v0 অনুভূমিক বেগ দেওয়া হলো, তাহলে 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক বলতে হবে। বলেছে তার গতিশক্তি বৃদ্ধি পায়। ঘটনাটা দেখো, আমি এইখানে একটা ব্লককে দেখতে পাচ্ছ এঁকেছি, ধরে নাও বস্তুটার প্রাথমিক বেগ v ছিল, এখন যেহেতু তলটা অমসৃণ তাই জন্য বস্তুর বেগের বিরুদ্ধে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, অর্থাৎ এখানে যে ভেলোসিটি আছে আর যে ফ্রিকশনের জন্য যে মন্দন বস্তুটা তৈরি হবে, ব্যাপারটা ভালো করে বোঝো, বস্তুর উপরে যে বেগ কাজ করছে আর বস্তুর উপরে ফ্রিকশনের জন্য যে বল তৈরি হচ্ছে, সেটা কিন্তু একে অপরের অপোজিট দিকে কাজ করছে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু এখানে 180 ডিগ্রি। আর আমরা জানি যখন কোনো বস্তুর উপরে বল বেগের বিপরীত দিকে লাগে, তাহলে সেই বল বস্তুর বেগকে কমানোর চেষ্টা করে। তাহলে যেহেতু বস্তুর বেগ কমছে, যেহেতু বস্তুর স্পিড কমছে, তাহলে কাইনেটিক এনার্জি ডিক্রিজ করবে, তাই না? তাহলে এখানে মন্দন হচ্ছে, ডিসিলারেশন হচ্ছে, অ্যাক্সিলারেশনের ভ্যালু এখানে কি হবে, নেগেটিভ হবে। তাহলে অবশ্যই স্পিডের ভ্যালু কি করবে, ভেলোসিটি ডিক্রিজ করবে বা স্পিড কমবে, তাহলে কি হবে, কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি ডিক্রিজ করবে। তুমি এটাকে এইভাবে ভাবতে পারো, এটা কিন্তু নরমাল আমার কাইনেমেটিক্স দিয়ে হয়ে গেল, এটা আমার নরমাল কাইনেমেটিক্স দিয়ে হয়ে গেল, ঠিক আছে। তুমি এখানে ওয়ার্ক পাওয়ারের কনসেপ্ট দিয়েও বুঝতে পারো, যেহেতু এখানে ফ্রিকশন লাগছিল, আমরা জানি ফ্রিকশন কি, ফ্রিকশন হচ্ছে অসংরক্ষী বল, ফ্রিকশন হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। ফ্রিকশন যেহেতু হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স, তাই জন্য নন কনজারভেটিভ ফোর্স যদি হয়, এটা যদি অসংরক্ষী বল হয়, তাহলে এই বলের আন্ডারে আমরা জানি বস্তু যদি ওয়ার্ক করে তাহলে বস্তুর এনার্জি কমতে থাকে, তাই না? বা ফ্রিকশন থাকার জন্য বস্তুর এনার্জির মান ডিক্রিজ করবে, এনার্জির মান ডিক্রিজ করলে কাইনেটিক এনার্জির মানও ডিক্রিজ করবে, কারণ ফ্রিকশন তো অলওয়েজ নেগেটিভ ওয়ার্ক করে, তাই না? ফ্রিকশন তো অলওয়েজ নেগেটিভ ওয়ার্ক করে, ফ্রিকশন অলওয়েজ কি করে,
নেগেটিভ ওয়ার্ক করে। নেগেটিভ ওয়ার্ক যদি করে তাহলে স্বাভাবিক কাইনেটিক কি হবে, কাইনেটিক এনার্জি কমতে থাকবে। তুমি যেরকম করে খুশি ভাবতে পারো, ঠিক আছে। তো মোদ্দা কথা হচ্ছে বস্তুর গতিশক্তির মান কমবে, আর গতিশক্তির মান কমবে এটা তো কোথাও দেওয়া নেই, গতিশক্তির মান কমবে এটা কোথাও দেওয়া নেই, কিন্তু লেখা আছে অপশন ডি তে তার যান্ত্রিক শক্তির মান হ্রাস পাবে। হ্যাঁ, যান্ত্রিক শক্তির মান অবশ্যই হ্রাস পাবে। তুমি যদি বস্তুটাকে ঠেলে দাও একটা সময় পরে গিয়ে তো বস্তুটা থেমে যাবে, তাই না? আর যেহেতু এখানে নন কনজারভেটিভ ফোর্স, যেহেতু এখানে অসংরক্ষী বল, তাহলে এখানে তো কোনো পোটেনশিয়াল এনার্জির কোনো মানেই হয় না। অসংরক্ষী বলের ক্ষেত্রে তো কোনো স্মৃতিশক্তি থাকে না, তাই না? তাই জন্য এখানে এখানে আমার বলার বক্তব্য, এখানে যান্ত্রিক শক্তি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পেতে থাকবে। যান্ত্রিক শক্তি তো কোনোদিনই ধ্রুবক থাকবে না। কেন থাকবে না? কারণ এখানে ফ্রিকশন নামক নন কনজারভেটিভ ফোর্স প্রেজেন্ট রয়েছে, ফ্রিকশন নামক বা ঘর্ষণ নামক অসংরক্ষী বল উপস্থিত রয়েছে। তাই জন্য এখানে যান্ত্রিক শক্তি সিস্টেমের কি হবে, কমতে থাকবে। আর যান্ত্রিক শক্তি হ্রাস পায় অপশন ডি তে ম্যাচ করছে, তাই জন্য অপশন ডি হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। নোট ডাউন করে নেবে। নেক্সট অঙ্কটা বলেছে দেখো, একটি জলভর্তি বালতিকে একটি 0.5 মিটার লম্বা দড়ির সঙ্গে আটকে উল্লম্ব তলে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বৃত্তপথের সর্বনিম্ন বিন্দুতে বালতির দ্রুতি কত হলে বালতি থেকে জল ছিটকে যাবে না। মানে এখানে বালতি নিয়ে বালতিটাকে দড়ির সাহায্যে উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। এখন বলছে সর্বনিম্ন বিন্দুতে কতটা বেগ দিলে সেখান থেকে জল ছিটকে পড়বে না, ঠিক আছে। তো একটা উল্লম্ব বৃত্তাকার পথ কনসিডার করা যাক। ধরে নাও এটা হচ্ছে তোমার সেই উল্লম্ব বৃত্তাকার পথ, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যখন বস্তুটা বা বালতিটা সর্বোচ্চ অবস্থানে যখন বালতিটা সর্বোচ্চ অবস্থানে ছিল, তখন ডাউনওয়ার্ড ডাইরেকশনে কি কাজ করছিল, এমজি কাজ করছিল। আপওয়ার্ড ডাইরেকশনে কি কাজ করছিল, আপওয়ার্ড ডাইরেকশনে অপকেন্দ্র বল এমভি স্কোয়ার বাই আর কাজ করছিল। এটাকে এমভি স্কোয়ার বাই এল ও লিখতে পারো। আর যদি বালতি থেকে জল যদি না পড়তে হয়, তাহলে নিশ্চয়ই নেট ফোর্স এখানে 0 করতে হবে, অর্থাৎ এমভি স্কোয়ার বাই এল ইজ ইকুয়াল টু এমজি হতে হবে, তাই না? তাহলে এখানে এম ভি স্কোয়ার বাই এল ইজ ইকুয়াল টু এমজি হতে হবে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি ইন্টু এল হতে হবে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। কিন্তু ঘটনা হচ্ছে আমাকে তো সর্বোচ্চ অবস্থানে ভি এর মান জানতে চাইনি, আমাকে সর্বনিম্ন অবস্থানে ভি এর মান জানতে চেয়েছে। এখন সর্বনিম্ন অবস্থানে যদি ভি এর মান যদি জানতে হয়, তাহলে সাপোজ করো এখানে বেগটা হচ্ছে তোমার ইউ। এবারে আমাকে এনার্জির কনজারভেশন লাগাতে হবে, আর এখানে বেগ ভি এদিক কাজ করছিল, ঠিক আছে। এবার আমাকে যদি এনার্জির কনজারভেশন লাগাতে হয়, তাহলে লক্ষ্য করে দেখো বস্তুটা যত উপরের দিকে উঠছে তত বস্তুর বেগের মান কমছে। স্বাভাবিক, তুমি দেখো না, তুমি যখন কোনো একটা দড়ির সাহায্যে কোনো একটা ঢিলকে বলো বা বালতিকে বলো, ওই দড়ির সাহায্যে কোনো একটা পাথরকে বেঁধে যখন তুমি উল্লম্ব বৃত্তাকার পথে ঘোরাও, যখন পাথরটা উপরের দিকে উঠতে থাকে তখন পাথরের গতিবেগের মান কমতে থাকে, স্পিডের মান কমতে থাকে। স্পিডের মান কমতে থাকার জন্য তার কাইনেটিক এনার্জি বা গতিশক্তির মান হ্রাস পায়। আর যতটা পরিমাণ গতিশক্তি হ্রাস পাচ্ছে ততটা পরিমাণ স্থিতিশক্তি বৃদ্ধি পায়। তুমি লক্ষ্য করে দেখো এই পজিশনে আর এই পজিশনে কাইনেটিক এনার্জির পরিবর্তনটা কত? কাইনেটিক এনার্জির পরিবর্তনটা হচ্ছে হাফ অফ এম অফ ইউ স্কোয়ার মাইনাস হাফ অফ এম অফ ভি স্কোয়ার। আমি হাফ অফ এম কমন নিয়ে হাফ অফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার করলাম। আর এইখানে স্থিতিশক্তির পরিবর্তন কত আছে? স্থিতিশক্তির পরিবর্তন আছে এম জি। এই লেন্থটা যদি এল হয় তাহলে পুরো লেন্থটা কত হচ্ছে 12। তাহলে এম ইন্টু জি ইন্টু 12। তাহলে ডিক্রিজ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ইনক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি। কতটা কাইনেটিক এনার্জি ডিক্রিজ করেছে? হাফ অফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। কতটা পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করেছে? এম ইন্টু জি ইন্টু 12। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে 4 ইন্টু জি ইন্টু এল। তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4gl প্লাস ভি স্কোয়ার, আর ভি স্কোয়ার এর মান gl বেরিয়েছিল, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে 5 ইন্টু জি ইন্টু এল। তাহলে ইউ ইজ ইকুয়াল টু আসবে রুট আন্ডার 5gl। তাহলে এখন যদি আমি ভ্যালুগুলো পুট করি, এল এর মান কত বলেছে আমাদের এখানে? আমাকে এখানে এল এর মান বলে দিয়েছে, এল হচ্ছে 0.5। ঠিক আছে, এবারে যদি আমরা এখানে এল এর ভ্যালু পুট করি কত আসবে? 5, জি এর মান হচ্ছে 10 আর এল এর মান হচ্ছে 0.5, তাহলে 5 এর 10।
এই 10 কেটে যাচ্ছে, তাহলে এটা আসবে 5 মিটার পার সেকেন্ড, যেটা কিনা অপশন সি কে ম্যাচ করছে। ঠিক আছে, নোট ডাউন করে নেবে। নেক্সট অঙ্কটা বলেছে দেখো, বৃত্তীয় গতির জন্য শুধুমাত্র অভিকেন্দ্র বলই ক্ষমতা প্রদান করে, শুধু স্পর্শক বরাবর বলই ক্ষমতা প্রদান করে, দুটি বলই ক্ষমতা প্রদান করে, আর কোনো বলই ক্ষমতা প্রদান করে না। আমাকে বলতে হবে কোন অপশনটা ঠিক। তাহলে আগে বুঝতে হবে অভিকেন্দ্র বল কোনটা, স্পর্শক বরাবর বল কোনটা। ঠিক আছে, তাহলে তুমি লক্ষ্য করে দেখো, এটা আমি একটা একটা সার্কুলার পাথ ড্র করছি। এটা হচ্ছে একটা সার্কুলার পাথ। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে, ধরে নাও ধরো বস্তুটা কোনো একটা মুহূর্তে এই পজিশনে রয়েছে। এখন বস্তুটার উপরে সাপোজ করো বস্তুটার ভেলোসিটি কাজ করছে এই ডাইরেকশন বরাবর। বস্তুটার উপরে অভিকেন্দ্র বল কোন দিক কাজ করবে? অভিকেন্দ্র বল বৃত্তাকার পথের সঙ্গে বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে কাজ করে। এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স, আর এই দিকেই কাজ করছে ভেলোসিটি। এখন পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। তার মানে পাওয়ারটা যদি পজিটিভ হতে হয় তাহলে ওয়ার্কটাও পজিটিভ হতে হবে। আর আমরা জানি নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। যেহেতু ওয়ার্কটা পজিটিভ, তাহলে ওয়ার্কের মান যদি গ্রেটার দেন 0 হতে হয়, তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়ালের মান গ্রেটার দেন 0 হতে হবে। অর্থাৎ কাইনেটিক এনার্জি ফাইনাল কাইনেটিক এনার্জিকে ইনিশিয়াল কাইনেটিক এনার্জির থেকে বেশি হতে হবে। এক কথায় বস্তুর বেগের মানকে বাড়াতে হবে বা বস্তুর স্পিডের মানকে বাড়াতে হবে। বস্তুর স্পিডের মানকে বাড়াতে হবে। এখন বস্তুর স্পিড কখন বাড়বে? যখন ভেলোসিটি আর ফোর্স পরস্পরের সঙ্গে সমান্তরালে কাজ করবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি কোণে কাজ করবে, অর্থাৎ ভেলোসিটি আর ফোর্সকে সেম ডাইরেকশনে কাজ করতে হবে। তার মানে স্পর্শক বরাবর যে বলটা আছে সেটাই শুধুমাত্র বস্তুর বেগকে বাড়াতে পারবে। তাই জন্য স্পর্শক বরাবর যে বলটা আছে সেটাই বস্তুর বেগকে বাড়াতে পারবে, আর সেটা যদি বস্তুর বেগকে বাড়াতে পারে সেটাই পজিটিভ ওয়ার্ক করবে। আর সেটা যদি পজিটিভ ওয়ার্ক করে তাহলে সেই কিন্তু যে ক্ষমতাটা প্রদান করবে সেটা ধনাত্মক হবে। কি বললাম বুঝতে পারলে? এবার ধরো সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল যেটা রয়েছে, অভিকেন্দ্র বল তো বেগের সঙ্গে পারপেন্ডিকুলার ডাইরেকশনে কাজ করে। এইটা তো 90 ডিগ্রি হয়, আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ফোর্সটা বেগের কোনো পরিবর্তনকে, বেগের মানকে কোনো পরিবর্তন করে না। এটা ভেলোসিটি ডাইরেকশনকে পরিবর্তন করে, শুধুমাত্র ডাইরেকশন চেঞ্জ করে, ডাইরেকশনকে শুধু চেঞ্জ করে। অর্থাৎ বস্তুটাকে যদি বৃত্তাকার পথে ঘোরাতে হয় তাহলে বস্তুর দিকটাকে, মানে বস্তুর গতিবেগের দিকটাকেও তো পরিবর্তন করতে হবে। এখন বস্তুর গতিবেগের দিককে পরিবর্তন করার জন্য এই সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল দায়ী। আর যে বলটা বস্তুর বেগের সঙ্গে সমান্তরালে কাজ করছে, অর্থাৎ বস্তুর বেগ যেদিকে কাজ করছে বস্তুর উপরে ফোর্স যদি সেই দিকে কাজ করে, সেটাকে আমরা ট্যানজেনশিয়াল ফোর্স বা স্পর্শক বরাবর যে বলটা কাজ করছে, বাংলাতে কি বলে জানো? বাংলাতে বলছে স্পর্শক বরাবর বল। স্পর্শক বরাবর বলটাই তো বেগের সঙ্গে সমান্তরালে কাজ করছে, বেগের ডাইরেকশনে কাজ করছে, তাহলে এটাই বস্তুর বেগকে বাড়াতে পারবে, এটাই পজিটিভ ওয়ার্ক করবে। আর এই বলটা যদি পজিটিভ ওয়ার্ক করে তাহলে এই বলটাই পজিটিভ পাওয়ার প্রডিউস করবে, পজিটিভ মানে ধনাত্মক ক্ষমতা দেবে আর কি। তাহলে অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। নোট ডাউন করে নেবে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটা বলেছে স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক উভয় সংঘর্ষেই প্রতিটি বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকে, সংস্থার মোট ভরবেগ সংরক্ষিত থাকে। আমাকে ভরবেগ সংরক্ষিত থাকে কি থাকে না সেটা আমাকে বলতে হবে। আমরা জানি নিউটনস থার্ড ল বলছে ফোর্স ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স। এখন ফোর্স ইজ ইকুয়াল টু 0 হলে ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকতে হবে।
এখন তুমি দেখতে পাচ্ছ আমি দুটো বস্তুকে ড্র করেছি, সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার জন্য 1 নাম্বার বস্তু 2 নম্বর বস্তুর উপরে এই দিকে ফোর্স লাগিয়েছে, এটা হচ্ছে ফোর্স অন 2 ডিউ টু 1। 2 নম্বর বস্তু 1 নাম্বার বস্তুর উপর এই দিক বরাবর ফোর্স লাগিয়েছে, এটা হচ্ছে ফোর্স অন 1 ডিউ টু 2। নিউটনস থার্ড ল বলছে F21 is equal to minus of F12। এই মাইনাস সাইন রিপ্রেজেন্ট করছে যে ফোর্সটা অপোজিট ডাইরেকশনে লাগছে। এখন 1 নাম্বার বস্তুর উপরে বল প্রয়োগ করেছে, তো 1 নাম্বার বস্তুর উপর বল প্রযুক্ত হয়েছে, তো 1 নাম্বার বস্তুর উপরে যদি বল প্রযুক্ত হয় অর্থাৎ F নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে dp বাই dt নট ইকুয়াল টু 0 হবে, তাহলে p টা কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, p নট ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তাহলে 1 নাম্বার বস্তুর উপরে বল লেগেছে, তাহলে 1 নাম্বারের মোমেন্টাম কনজার্ভ থাকবে না, 1 নাম্বার বস্তুর মোমেন্টাম বা ভরবেগ সংরক্ষিত থাকবে না, 1 নাম্বার বস্তুর ভরবেগ চেঞ্জ হবে। 2 নাম্বার বস্তুর উপরে বল প্রয়োগ করার জন্য, বল প্রযুক্ত হওয়ার জন্য 2 নাম্বার বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকবে না। কিন্তু তুমি লক্ষ্য করে দেখো এই সিস্টেমের উপরে বাইরে থেকে কি কোনো ফোর্স লেগেছে? আমরা জানি এই বলের মান আর এই বলের মান সমান, মাইনাস রিপ্রেজেন্ট করছে অপোজিট ডাইরেকশন। এই বলের মানটাও হচ্ছে F আর এই বলের মানটাও হচ্ছে আমার F। তাহলে এর সিস্টেমের উপরে F সিস্টেম ইজ ইকুয়াল টু কত? সিস্টেমের উপরে টোটাল কত ফোর্স লেগেছে বাইরের থেকে? F সিস্টেমের উপরে বাইরে থেকে কত ফোর্স লেগেছে? সিস্টেমের উপরে বাইরে থেকে কত ফোর্স লেগেছে? 0 ফোর্স লেগেছে। তাহলে সিস্টেমের মোমেন্টাম তো কনজার্ভ থাকবে, সিস্টেমের টোটাল মোমেন্টাম তো কনজার্ভ থাকবে। তার মানে সিস্টেমের টোটাল মোমেন্টাম তো কনজার্ভ থাকবে, তাই না? তাহলে সিস্টেমের ভরবেগ কিন্তু এখানে সংরক্ষিত থাকবে, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। সংঘর্ষের দরুন, সংঘর্ষ হলে প্রত্যেকটা বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকে না, কিন্তু ওই সিস্টেমের টোটাল ভরবেগটা কিন্তু সংরক্ষিত থাকে। এর ভরবেগ মানে 2 নাম্বার বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকবে না, কারণ এর উপরে বল লেগেছে, 1 নম্বর লাগিয়েছে। 1 নাম্বার বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকবে না, কারণ 1 নাম্বারের উপরে বল প্রযুক্ত হয়েছে, 2 নাম্বার বল প্রয়োগ করেছে আর কি। তাহলে 1 নাম্বারের ভরবেগ সংরক্ষিত থাকবে না, 2 নাম্বারের ভরবেগ সংরক্ষিত থাকবে না, অর্থাৎ প্রত্যেকটা বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকবে না, এটা ঠিক। কিন্তু সিস্টেমের টোটাল মোমেন্টাম, সিস্টেমের কিন্তু মোট ভরবেগের মান সংরক্ষিত থাকবে, যেটা অপশন বি এর সঙ্গে ম্যাচ করছে। তাহলে অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটা বলেছে দেখো, একটি বস্তু প্রাথমিক অবস্থায় স্থির ছিল, অর্থাৎ বস্তুর প্রাথমিক বেগ u ইজ ইকুয়াল টু 0 ছিল। বলছে এরপর এটি স্থির ত্বরণে একমাত্রিক গতি সম্পন্ন করে। স্থির ত্বরণে অর্থাৎ a ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট স্থির ত্বরণ বলেছে, তাই না? টি সময়ে বস্তুটিতে প্রদত্ত ক্ষমতা নিম্নলিখিত কোনটির সঙ্গে সমানুপাতিক? টি সময়ে ক্ষমতা, আমাকে ক্ষমতা বের করতে হবে, আমাকে পাওয়ার বের করতে হবে। পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি ফোর্স ইনটু ভেলোসিটি। এখন ফোর্স ইজ ইকুয়াল টু জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন ইনটু ভেলোসিটি। ফোর্স মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। এখন অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা জানি যে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা সূত্র লাগাবো v ইজ ইকুয়াল টু u প্লাস at। u এর মান তো 0, তাহলে v ইজ ইকুয়াল টু আমার বসবে at, সরি হ্যাঁ v ইজ ইকুয়াল টু আমার বসবে at, ঠিক আছে? তাহলে p ইজ ইকুয়াল টু হচ্ছে m ইনটু a আর v এর মান বসাবো a ইনটু t। তাহলে p ইজ ইকুয়াল টু আসছে m ইনটু a স্কয়ার ইনটু t। এখন এটা তো কনস্ট্যান্ট, বস্তুর ভরটা কনস্ট্যান্ট, বস্তুর ত্বরণটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে p এর সঙ্গে t এর কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। তাহলে t এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক, যেটা অপশন বি কে ম্যাচ করছে। তাহলে অপশন বি হচ্ছে আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটা বলেছে সর্বোচ্চ উচ্চতায় একটি প্রাস আরেকটি সমভরের স্থির বস্তুর সঙ্গে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়, সেক্ষেত্রে
পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটাচ্ছে। আর আমরা একটু আগের প্রশ্নটাতে দেখলাম যে সংঘর্ষ যাই হোক না কেন, টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ অলওয়েজ কনজার্ভড, অলওয়েজ কনস্ট্যান্ট, মানে সিস্টেমের টোটাল ভরবেগ, মোট ভরবেগটা সংরক্ষিত থাকে। ধরে নিচ্ছি একটা বস্তুর ভর m ছিল, সংঘর্ষ আর সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বেগটা u ছিল। এই তো ধরো, এই তো ব্যাপার, সংঘর্ষটা হয়েছে এই জায়গাতে, সংঘর্ষ হয়েছে এই জায়গাতে। এখানে বস্তুর ভর m ছিল, সমভরের আরেকটা বস্তুর সঙ্গে অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটেছে, তাহলে এখন ভরটা কত হয়ে গেছে? 2m হয়ে গেছে। আর দেখো, যদি আমি মোমেন্টামের কনজারভেশনের সূত্র লাগাই, এখানে ধরে নাও বেগটা হচ্ছে, সাপোজ করো এখানে বেগটা হচ্ছে তোমার u, ঠিক আছে। তুমি লক্ষ্য করে দেখো যে যদি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তাহলে x অক্ষ বরাবর আমি যদি মোমেন্টামের কনজারভেশনের সূত্র লাগাই, ধরে নিচ্ছি m ভরের বস্তুটার এই পজিশনে বেগটা ছিল u, ধরে নিচ্ছি m ভরের বস্তুটার সর্বোচ্চ উচ্চতায় বেগটা ছিল u x অক্ষ বরাবর। লক্ষ্য করে দেখো x অক্ষ বরাবর ফোর্স অ্যালং x ডাইরেকশন ইজ ইকুয়াল টু 0 ছিল। ফোর্স অ্যালং x ডাইরেকশন ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে মোমেন্টাম অ্যালং x ডাইরেকশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। মোমেন্টাম অ্যালং x ডাইরেকশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি থাকে, তাহলে ধাক্কা লাগার আগে সিস্টেমের ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? m ইনটু u ছিল। ধাক্কা লাগার পরে যেহেতু পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটেছে, তাহলে এই দুটো বস্তু, এই যে এই দুটো বস্তু একসঙ্গে জোড়া লেগে যাবে। একসঙ্গে যদি জোড়া লেগে যায়, তাহলে সিস্টেমের টোটাল ভরটা কত হবে? 2 ইনটু m হবে। আর বেগটা যদি u ড্যাশ হয়, তাহলে u ড্যাশ এর মান কত হবে? u বাই 2 হবে। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে x ডাইরেকশনে বস্তুর বেগের মানটা কিন্তু হ্রাস পেয়ে গেল। x ডাইরেকশনে বস্তুর বেগের মান যদি হ্রাস পেয়ে যায়, তাহলে অবশ্যই x ডাইরেকশনে তো আর বেশি দূরত্ব ট্রাভেল করতে পারবে না। x ডাইরেকশনে যদি বেগের পরিমাণটা যদি কমে যায়, তাহলে x ডাইরেকশনে তার বেশি দূরত্ব ট্রাভেল করতে পারবে না। আর যদি বেশি দূরত্ব ট্রাভেল করতে না পারে, তাহলে স্বাভাবিক তার রেঞ্জটা কমে যাবে, তাহলে বস্তুর রেঞ্জটা কমে যাবে। রেঞ্জটা কি হবে? কমে যাবে। আর রেঞ্জকেই বাংলায় তোমাদেরকে সীমা বলে, তাহলে পাল্লা বলে, পাল্লা। বলছে তার উত্থিতি কালের পরিবর্তন ঘটবে। উত্থিতি কাল বা টাইম অফ ফ্লাইট t ইজ ইকুয়াল টু হয় 2 ইনটু u y ইনটু g। এখন ঘটনা হচ্ছে, আমি তো y অক্ষ বরাবর তো ধাক্কা লাগেনি, ধাক্কাটা x অক্ষ বরাবর লেগেছিল। ধাক্কাটা আর y অক্ষ বরাবর তো বেগেরও কোনো পরিবর্তন হয়নি, তাই না? তাহলে এটা তো ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, উত্থিতি কালের তো কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে। নেক্সট বলেছে তার পাল্লা এর পরিবর্তন হবে। অবশ্যই, যেহেতু x ডাইরেকশনে বেগটা পরিবর্তন হয়েছে, এখানে যদি এ একা ট্রাভেল করতো তাহলে এখানে বেগ u হতো, কিন্তু যেহেতু এখানে পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটেছে, তার মানে এখানে বেগটা u থেকে কমে u বাই 2 হয়ে যাবে, অর্থাৎ রেঞ্জটা এখানে ডিক্রিজ করে যাবে। রেঞ্জ ডিক্রিজ করে দিলে অপশন বি তোমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে। নোট ডাউন করে নেবে। এরপরে কি বলেছে দেখো, একটি গাড়ি অনুভূমিক রাস্তায় v বেগে গতিশীল। গাড়ির টায়ার ও রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে সর্বনিম্ন যে দূরত্ব যাওয়ার পর গাড়িটি থামবে তা হলো। দেখো, আমি গাড়িটাকে এখানে ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করেছি। আমি ধরে নিচ্ছি গাড়ি ডান দিক বরাবর v বেগে চলছিল, ঠিক আছে। স্বাভাবিক এখন এই যে রাস্তাটা বা এই যে ভূমি বা গ্রাউন্ড, যাই বলতে পারো, এর মধ্যে, এই গ্রাউন্ডের মধ্যে আর গাড়ির টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, তাহলে ব্লক বা গাড়ি যেদিকে ছুটছে তার অপোজিট দিকে ফ্রিকশন লাগবে। ফ্রিকশনের ফোর্স, মানে ফ্রিকশন ফোর্সকে আমি যদি স্মল f দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে যেহেতু বস্তু স্লাইড করছে, তাহলে কাইনেটিক ফ্রিকশন এখানে কাজ করবে। আর কাইনেটিক ফ্রিকশনের মান কত হয়? মিউ ইনটু n হয়। কাইনেটিক ফ্রিকশনের মান হয় মিউ ইনটু n, আর এইখানে n ইজ ইকুয়াল টু mg হবে। তাহলে কত হবে? মিউ ইনটু m ইনটু g। এটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের মান। এবারে অ্যাক্সিলারেশন, স্বাভাবিক ফ্রিকশন তো একটা ফোর্স যেটা বেগের অপোজিট ডাইরেকশনে কাজ করছে। এখন লক্ষ্য করে দেখো, বেগ আর ফোর্স যদি অপোজিট ডাইরেকশনে কাজ করে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু যদি 180 ডিগ্রি যদি হয়, তাহলে স্বাভাবিক এই যে ফোর্সটা সেটা বেগের মানকে কমাবে, অর্থাৎ মন্দনের কাজ করবে। তাহলে মন্দন a ইজ ইকুয়াল টু কত হবে? মন্দন a ইজ ইকুয়াল টু হবে ফ্রিকশন ফোর্স বাই মাস, এটা হচ্ছে মিউ ইনটু জি। এখন আমাকে বলেছে সর্বনিম্ন যে দূরত্ব গেলে গাড়িটি থামবে তার মানটা কত, অর্থাৎ অন্তিম বেগ। এখানে প্রাথমিক বেগটা কত?
আচ্ছা প্রাথমিক বেগটা ভি, অন্তিম বেগটা হচ্ছে 0, তাহলে আমি এখান থেকে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস, এই সূত্রটা যদি লাগাই, যেহেতু ভি এর মানটা 0 তাহলে একটা 0 বসবে, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে, 2 ইন্টু এ ইন্টু এস আসবে, তাহলে এস ইজ ইকুয়াল টু আসবে ইউ স্কোয়ার বাই 2 ইন্টু এ। এখন ইউ এর মান তো এখানে ভি, তাহলে এখানে বসবে ইউ এর জায়গায় ভি বসবে, তাহলে এটা গেল ভি স্কোয়ার, আর এ এর জায়গায় বসবে মিউ জি। এখন এই ডিস্টেন্সটা যাওয়ার পরে মানে গাড়িটা থামবে বা ব্লকটা থামবে। এখন কত নম্বর অপশনের সঙ্গে ম্যাচ করছে, ভি স্কোয়ার বাই 2 মিউ জি, অপশন সি এর সাথে ম্যাচ করছে, তাহলে অপশন সি হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার, নোট ডাউন করে নেবে। নেক্সট অঙ্কটা বলেছে দেখো, 2 কেজি ভরের একটি বস্তুকে F ইজ ইকুয়াল টু 2x i ক্যাপ প্লাস 4y j ক্যাপ, এখানে ক্যাপটা দেওয়া হয়নি, তুমি i মানে i ক্যাপ ধরবে, 2x i ক্যাপ প্লাস 4y j ক্যাপ বল দ্বারা মূল বিন্দু থেকে p 1 মিটার, 2 মিটার বিন্দুতে সরানো হলো। অর্থাৎ এখানে ভরের মান কত ছিল, ভর m ইজ ইকুয়াল টু আমার 2 কেজি ছিল, ভর m ইজ ইকুয়াল টু আমার 2 কেজি ছিল। তারপরে ফোর্স এর মান কত ছিল, ফোর্স F ইজ ইকুয়াল টু হচ্ছে 2x i ক্যাপ, i ক্যাপটা উঠানি, এরকম করে i ক্যাপ লিখবে, আর 4y j ক্যাপ। এখন বস্তুটাকে সরানো হয়েছে মূল বিন্দু থেকে, অর্থাৎ ও 0,0 থেকে সরানো হয়েছে p 1 মিটার, 2 মিটার পর্যন্ত। বলছে যদি বস্তুটি প্রথমে স্থির থাকে, অর্থাৎ প্রাথমিক বেগ u ইজ ইকুয়াল টু 0 ছিল, বলেছে তবে অন্তিম বেগ কত, তাহলে অন্তিম বেগ v ইজ ইকুয়াল টু কত। তোমরা খুব ভালো করে জানো যে এই যে ওয়ার্ক পাওয়ার এনার্জি হচ্ছে বা কার্যক্ষমতা শক্তি হচ্ছে, ওয়ার্ক পাওয়ার এনার্জির একটাই মেন সূত্র, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। আমরা সেখানে জানি, সেখানে আমরা পড়ে এসেছি, নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হয় চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমরা জানি নেট ওয়ার্ক ডান W নেট ইজ ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। যেহেতু প্রাথমিক বেগটাই 0, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অবশ্যই 0 হবে, কে ইনিশিয়াল ইজ ইকুয়াল টু অবশ্যই 0 হবে, তাই না। এখন নেট ওয়ার্ক ডান মানে এখানে ফোর্স কি কাজ করেছে, ফোর্স তো একটা ফোর্সই কাজ করেছে, আর অবশ্যই সেই ফোর্সটা হচ্ছে ভেরিয়েবল ফোর্স। আর আমি তোমাদেরকে বলেছি যদি ফোর্স যদি ভেরিয়েবল হয় তাহলে নেট ওয়ার্ক ডান যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ f dx, ইন্টিগ্রেশন অফ f ভেক্টর ডট dr ভেক্টর। কাইনেটিক এনার্জি ফাইনাল এর মানটা ধরে নিচ্ছি, অন্তিম বেগ যদি v হয় তাহলে হাফ ইন্টু m ইন্টু ভি স্কোয়ার, আর কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কত, 0। এখন এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে fx dx প্লাস ইন্টিগ্রেশন অফ fy dy ইজ ইকুয়াল টু আসবে হাফ অফ m অফ ভি স্কোয়ার। এখন fx এর মান কত, 2x, আর অবশ্যই x এর লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। এই যে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা তো x এর উপরে হচ্ছে, তাহলে লোয়ার লিমিট 0, 0 থেকে 1 এ এসেছে। এই ইন্টিগ্রেশনটা y এর সাপেক্ষে হচ্ছে, তাহলে 0 থেকে 2 এ এসেছে। y এর লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2। এখন fx এর মান কত, 2x। এখন fx এর মান হচ্ছে 2 ইন্টু x ইন্টু dx, fy এর মান হচ্ছে 4 ইন্টু y ইন্টু dy, 4 ইন্টু y ইন্টু dy, আর হাফ এম ভি স্কোয়ারকে আমি হাফ এম ইন্টু ভি স্কোয়ারই রাখলাম। এটা হবে 0 to 1, এটা হবে 0 to 1, এটা হচ্ছে 0 to 2। এখন 2x dx এর ইন্টিগ্রেশন হয় x স্কোয়ার, 4y dy এর ইন্টিগ্রেশন হয় 2y স্কোয়ার, ঠিক আছে, এটা হবে 2y স্কোয়ার। আর লোয়ার মানে আমার এখানে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1, এইখানেও আমার লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 2, আর m এর মান হচ্ছে 2, ভি স্কোয়ারের মান আমাকে
বের করতে হবে। এখন ভ্যালুগুলো যদি এখানে পুট করে দিই, আমি যদি এখানে ভ্যালুগুলো পুট করে দিই তাহলে আসবে, এটা আসবে 1, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে 1, আর এটা হচ্ছে প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার মানে কত 4, 4 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 4ই আসবে। তাহলে এটা 4 দুগুণে 8 প্লাস 1 9, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে 9, তাহলে অবশ্যই ভি ইজ ইকুয়াল টু আসবে 3 মিটার পার সেকেন্ড। আর 3 মিটার পার সেকেন্ড কত নম্বর অপশনকে ম্যাচ করছে? অপশন সি কে। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, নোট ডাউন করে নেবে। নেক্সট অঙ্কটা বলেছে দেখো, একটি 2 কেজি ভরের বস্তুর ভিটি লেখচিত্র দেওয়া আছে। প্রথম 5 সেকেন্ডে বস্তুটির উপর সকল বল দ্বারা কৃতকার্যের পরিমাণ হবে। আমার এখানে ভিটি কার্ভ দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তো আমাকে বলেছে এই বস্তুটার উপরে মোট যে যে ফোর্স গুলো কাজ করছে সেই ফোর্স গুলো 5 সেকেন্ডে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করবে। এখন এটা ভিটি কার্ভ, আর আমরা জানি ভিটি কার্ভের এরিয়া কি রিপ্রেজেন্ট করে? ভিটি কার্ভটা টি অক্ষের সঙ্গে যে এরিয়া তৈরি করবে, এই যে টি অক্ষের সঙ্গে যে এরিয়া তৈরি করছে, এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করবে? এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করবে? এই এরিয়াটা রিপ্রেজেন্ট করবে, এই এরিয়াটা রিপ্রেজেন্ট করবে ডিসপ্লেসমেন্টকে, এই এরিয়া রিপ্রেজেন্ট করবে ডিসপ্লেসমেন্ট বা সরণকে। সরণ ইজ ইকুয়াল টু কত? হাফ, এটা তো ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত? 5 ইন্টু উচ্চতা কত? 5, তাহলে এটা আসবে আমার 25/2। এবারে আমাকে ফোর্স বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো ভেলোসিটি টাইম কার্ভের স্লোপ কি, ভেলোসিটি টাইম কার্ভের স্লোপ বা নতি কি রিপ্রেজেন্ট করে? অ্যাক্সিলারেশনকে প্রকাশ করে। এখন ঘটনা হচ্ছে এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে ত্বরণ a ইজ ইকুয়াল টু ভি বাই টি ইজ ইকুয়াল টু 5/5 ইজ ইকুয়াল টু 1, তাই না? আর দেখতেই পাচ্ছ স্ট্রেট লাইন মানে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট হবে, অ্যাক্সিলারেশন 1, তাই না? ফোর্স ইজ ইকুয়াল টু কত? ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস হচ্ছে 2, অ্যাক্সিলারেশন হচ্ছে 1। এবারে কনস্ট্যান্ট ফোর্স মানটা তো 2 নিউটন, ফোর্স তো কনস্ট্যান্ট, আর যদি কনস্ট্যান্ট ফোর্স হয় তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হবে, তাই না? স্বাভাবিক ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হবে। cos থিটার বলতে তো এখানে নেই, কার্ভ মানে গ্রাফের অঙ্ক এটা। তো ফোর্স এর মান কত আসবে? ফোর্স এর মান আসবে 2, ডিসপ্লেসমেন্টের মান কত আসছে? এটাই তো এস, এটাই তো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের মান আসছে 25/2। তাহলে এই 2 কাটবে, তাহলে আমার 25 জুল অ্যান্সার। এখন 25 জুল কত নম্বর অপশনে দেওয়া আছে? 25 জুল দেওয়া আছে অপশন ডি তে, তাহলে অপশন ডি নোট করে নেবে। বলেছে দেখো, এম ভরের একটি বস্তু কোনো অমসৃণ নততল বরাবর নেমে আসছে। নততল আর বস্তুর মধ্যে, দেখো এখানে বন্ধু লেখা আছে, বন্ধু কিন্তু হবে না, বস্তু হবে, টাইপিং মিস্টেক হয়েছে, তাড়াতাড়ি টাইপ করা হয়েছে তো, সামনে পরীক্ষা, বুঝতেই পারছো চাপ থাকে অনেক। তো বন্ধু ও নততল নয়, কিন্তু বস্তু ও নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বানান ভুল আছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। যাই হোক, এখানে এম ভরের কোনো একটা বস্তু অমসৃণ নততল বরাবর নেমে আসছে। বলেছে নততল আর বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ। তাহলে এই ক্ষেত্রে 4টে অপশন দেওয়া আছে, কোন অপশনটা রাইট অ্যান্সার? যাদের যাদের অপশন পড়তে অসুবিধা হচ্ছে তারা ছায়া প্রকাশনীর বিশেষ সংযোজনী বইটা নিয়ে বসবে, ঠিক আছে? আর অঙ্কটাতে ফোকাস করো, তোমার অ্যান্সার মানে অপশন এমনিতেই ম্যাচ করে যাবে, ঠিক আছে? তো কি হচ্ছে দেখো, বলছে অপশন এ তে অভিকর্ষ দ্বারা কৃতকার্য ইজ ইকুয়াল টু mgh। এখন অভিকর্ষ কতটা ওয়ার্ক করছে সেটা যদি আমাকে মিলাতে হয় তাহলে স্বাভাবিক মানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি আমাকে বের করতে হবে। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি যদি বের না করি আমি তো বুঝতে পারবো না এটা ঠিক না ভুল। তাহলে প্রথম কাজ হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি বের করা। ঘটনা হচ্ছে বস্তুটা আগে একদম শীর্ষতে ছিল, বস্তুটা আগে একদম শীর্ষতে ছিল, ফাইনালি বস্তুটা এইখানে নেমে এসেছে,
এখন ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি আলটিমেট তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? ওয়ার্ক ডান মানেই তো কোনো একটা ফোর্সের ডাইরেকশনে ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট। তার মানে আমরা জানি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অপশন এ তে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি যেহেতু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট h হয়েছে, তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু m ইন্টু g ইন্টু h। আর অবশ্যই অপশন এ ঠিক আছে। এবার অপশন বি দেখি। তোমরা এবারে মানে পরীক্ষার হলে কি হয় জানো তো, অপশন এ ঠিক দেখে তুমি অপশন এ দাগ দিয়ে দিচ্ছ, কিন্তু অপশন বি পড়ছো না। তুমি লক্ষ্য করে দেখো অপশন ডি তে রয়েছে সব বিকল্পগুলি সঠিক। হতেও পারে অপশন এও ঠিক, অপশন বিও ঠিক, অপশন সি ঠিক। যেখানে যেখানে দেখবে সব বিকল্পগুলি সঠিক, অপশন 1 এবং অপশন 2 উভয়ই ঠিক, তো এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। হ্যাঁ, কারণ এই জায়গাগুলোতে কিন্তু পরীক্ষার হলে তাড়াহুড়োতে তোমাদের মাথা কিন্তু কাজ করবে না। অপশন এ ঠিক আছে, তুমি ঠিক দিয়ে চলে এলে, তারপর দেখলে অপশন 2 ও ঠিক ছিল, অপশন 3 ও ঠিক ছিল। তো একটুখানি দেখে নাও। বলছে ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য। ওনাকে যদি ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য বের করতে হবে, তাহলে অপশন বি তে যদি ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য বের করতে হয়, তাহলে এখানে ঘর্ষণ বলের মান কত সেটা বের করতে হবে। আমরা জানি নততল বরাবর কোনো একটা বস্তু যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে ঘর্ষণ বলের মান হয় F is equal to mu into m into g into cos theta। এটা হচ্ছে ঘর্ষণ বলের মান, যেটা কিনা কনস্ট্যান্ট। ঘর্ষণ বল তো কনস্ট্যান্ট। এখন ডিসপ্লেসমেন্ট কত? ঘটনা হচ্ছে এই যে ত্রিভুজ এর উচ্চতাটা যদি h হয়, তাহলে এই অতিভুজের মানটা হবে h বাই সাইন থিটা। h বাই সাইন থিটা কি করে হলো সেটা আমি বলছি না, তোমরা এটুকু ত্রিকোণমিতি বোঝো। তাহলে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখন ঘটনা হচ্ছে বস্তু যদি নিচের দিকে নামে, তাহলে ফ্রিকশন তার অপোজিট দিকে লাগবে। ফ্রিকশন তো ডিসপ্লেসমেন্টের অপোজিট ডাইরেকশনে লাগে। ফ্রিকশন মানে বস্তুর সরণ যেদিকে হবে, ফ্রিকশন তার অপোজিট ডাইরেকশনে কাজ করবে। তাহলে বস্তু নিচের দিকে নামছে, তাহলে ফ্রিকশন তার অপোজিট ডাইরেকশনে অর্থাৎ উপরের দিকে কাজ করবে। তাহলে এখানে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ ইকুয়াল টু হবে মাইনাস অফ মিউ ইন্টু এম ইন্টু জি ইন্টু কস থিটা ইন্টু ডিসপ্লেসমেন্ট কত হলো h বাই সাইন থিটা। h বাই সাইন থিটা, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ মিউ ইন্টু এম ইন্টু জি ইন্টু এইচ। কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা। কট থিটা এটাই হচ্ছে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। তাহলে অপশন বিটাও তো রাইট হচ্ছে, অপশন বিও তো ম্যাচ করছে। অপশন সি কি বলেছে দেখো, নততলের পাদবিন্দুতে বস্তুটির গতিবেগের মান। নততলের পাদবিন্দুতে যদি বস্তুটির গতিবেগের মান বের করতে হয়, তাহলে আমাকে আবার সেই ওয়ার্ক এনার্জি থিওরাম লাগাতে হবে। নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। নেট ওয়ার্ক ডান W net is equal to change in kinetic energy, kinetic energy final minus kinetic energy initial। এখন net work done is equal to work done by gravity, work done by gravity plus work done by friction is equal to final kinetic মানে final velocity যদি v হয়, তাহলে হাফ ইন্টু m ইন্টু v স্কোয়ার। আর যেহেতু বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0 হবে। যেহেতু বস্তুটা স্থির অবস্থায় যাত্রা শুরু করেছিল, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 0 হবে। এখন ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু হচ্ছে m ইনটু g ইনটু h। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ মিউ ইনটু m ইনটু g ইনটু h ইনটু cot থিটা। আর এটাই হচ্ছে হাফ অফ m অফ v স্কয়ার। লক্ষ্য করে দেখো, আমি যদি mgh যদি কমন নিই, আর এই টুটা যদি গুণ করে দিই, তাহলে এইখানে পড়ে থাকবে 1 মাইনাস মিউ কট থিটা ইজ ইকুয়াল টু আসবে এম ভি স্কোয়ার। যদিও এই এম আর এই এম কেটে যাচ্ছে, তাহলে ভি এর মান আসবে, এই যে এই ভি এর মান আসবে সেটা হবে রুট আন্ডার এত, রুট আন্ডার 2gh ইন্টু 1 মাইনাস মিউ কট থিটা, যেটা অপশন সি কে ম্যাচ করেছে, দেখো এই যে এখানে রুট আন্ডার 2gh মাইনাস টাইপিং মিস্টেক আছে। হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করে নেবে, যাদের বিশেষ সংযোজনী বই আছে তাদের ভালো, যাদের নেই তারা একটু অ্যাডজাস্ট করে নাও যে এটাই অপশন সি তে দেওয়া আছে। হ্যাঁ,
তাহলে অপশন এ ও ঠিক, অপশন বি ও ঠিক, অপশন সি ও ঠিক, তাহলে তিনটে অপশনই ঠিক। অপশন ডি তে বলেছে সব বিকল্পগুলি সঠিক, তাহলে অপশন ডি হবে এখানে আমার রাইট অ্যান্সার। নোট ডাউন করে নেবে। নেক্সট কোয়েশ্চেনটা বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে, অঙ্ক নয়, আমাকে প্রত্যেকটা অপশন কিন্তু পড়ে পড়ে দেখতে হবে। অপশন এ তে কি বলেছে, একমাত্র সংরক্ষী বলের বিরুদ্ধে কার্য করা হলে কোনো বস্তু স্থিতিশক্তি অর্জন করে। এটা যারা জানো তারা তো ইজিলি বুঝতে পারছো অপশন এ ঠিক আছে, কিন্তু যারা জানো না তাদেরকে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। সংরক্ষী বলের একটা এক্সাম্পল তোমরা দাও। একদম ইজি এক্সাম্পল হচ্ছে কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বলের এক্সাম্পল হচ্ছে গ্র্যাভিটি। মানে পৃথিবী আমাদেরকে যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, মহাকর্ষ বল হচ্ছে সংরক্ষী বল, যার মান হচ্ছে mg। এখন ধরো এই যে মোবাইলটা, ধরে নাও এই মোবাইলের ভরটা হচ্ছে m, তাহলে এর উপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে সেটা নিচের দিকে কাজ করছে, এর উপরে যে মহাকর্ষ বল কাজ করছে সেটা নিচের দিকে কাজ করছে। তাহলে গ্র্যাভিটি ওয়ার্ক কোন দিকে করবে? অবশ্যই নিচের দিকে করবে, যেদিকে ফোর্স লাগবে সেদিকেই না ওয়ার্ক করবে। তাহলে গ্র্যাভিটি যদি নিচের দিকে লাগে তাহলে ওয়ার্ক ডান তো গ্র্যাভিটি নিচের দিকেই করবে। এখন বলছে সংরক্ষী বলের বিরুদ্ধে যদি কার্য করা হয়, অর্থাৎ গ্র্যাভিটির এগেনস্টে যদি কার্য করা হয়, গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে আর আমি গ্র্যাভিটির এগেনস্টে যদি কাজ করি, যদি গ্র্যাভিটির বিরুদ্ধে যদি কাজ করি, তাহলে স্বাভাবিক আমি যদি বস্তুটাকে উচ্চতায় তুলি তাহলে বস্তুটার মহাকর্ষ স্থিতিশক্তি বা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করছে, যার মানটা হচ্ছে mgh। তাহলে এখান থেকে বুঝতে পারলাম কোন সংরক্ষী বলের বিরুদ্ধে যদি কাজ করা হয় তাহলে সেটা স্থিতিশক্তি লাভ করে। তাহলে অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো বি সি ডি কোথাও কিন্তু প্রত্যেকটা মানে বিকল্পগুলি, সব বিকল্পগুলি সঠিক কিন্তু দেওয়া নেই। যেহেতু অপশন রাইট হয়ে গেছে আর এখানে সব বিকল্পগুলি সঠিক বা 1 আর 2 উভয়ই ঠিক এরকম ধরনের কোনো অপশন দেওয়া নেই, তাহলে তুমি চোখ বন্ধ করে অপশন এ দাগ দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে বি সি ডি তো দেখাতে হবে যে কেন সেটা ভুল। তাহলে অপশন বি কি বলেছে দেখো, কেবলমাত্র অসংরক্ষী বলের বিরুদ্ধে কার্য করলেই কোনো বস্তু স্থিতি শক্তি লাভ করে। দেখো আমি তো তোমাদেরকে ওয়ার্ক পাওয়ার পড়াইনি, যেহেতু পড়াইনি আমি জানি না তোমরা জানো কি জানো না, হয়তো জানো, বেশিরভাগ স্টুডেন্টরা জানো, কারণ সোমনাথ স্যার তোমাদেরকে ফিজিক্স পড়িয়েছেন। তো অসংরক্ষী বল যদি হয়, তাহলে অসংরক্ষী বলের কিন্তু কোনো স্থিতি শক্তি হয় না, অসংরক্ষী বলের বা নন কনজারভেটিভ ফোর্সের কিন্তু কোনো পোটেনশিয়াল এনার্জি হয় না। একটা এক্সাম্পল কি নেওয়া যেতে পারে, ফ্রিকশনের ক্ষেত্রে কিন্তু কোনো ফ্রিকশনাল পোটেনশিয়াল এনার্জি হয় না। কেন হয় না তার গল্প আলাদা, শুধু এখন এটুকু জেনে রাখো যে নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষী বলের কিন্তু কোনো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি হয় না। আর যদি অসংরক্ষী বলের যদি কোনো স্থিতিশক্তি না হয়ে থাকে তাহলে তুমি তার এগেনস্টে কাজ করো, তার দ্বারা কাজ করো, পোটেনশিয়াল এনার্জি তো কোনো পরিবর্তন হবে না, কারণ পোটেনশিয়াল এনার্জি নেই। তো অপশন বি এমনিতেই ভুল হচ্ছে। অপশন সি বলছে সংরক্ষী বা অসংরক্ষী যে কোনো বলের বিরুদ্ধে কার্য করা হলেই কোনো বস্তু স্থিতিশক্তি লাভ করবে। সংরক্ষী বলের বিরুদ্ধে কার্য যদি করা হয় তাহলে তো লাভ করবে, কিন্তু অসংরক্ষী বলতে এইমাত্র বললাম করবে না, তাহলে অপশন সি এমনিতেই ভুল। অপশন ডি বলছে অভিকর্ষীয় স্থিতিশক্তি অর্জনের জন্য অভিকর্ষ বলের সাপেক্ষে কাজ, মানে অভিকর্ষ বলের সপক্ষে কার্য করতে হয়। আমি যে বললাম না, অভিকর্ষ বলের এগেনস্টে যদি কাজ করো তাহলে সেটা পোটেনশিয়াল এনার্জি গেইন করবে, কিন্তু ওই দিকে মানে যদি বস্তুটাকে গ্র্যাভিটির দিকে যদি ফেলে দাও, যদি এই বস্তুটাকে যদি ফেলে দেওয়া হয় তাহলে স্বাভাবিক হাইটটা কমছে, হাইট কমলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কমবে, যার জন্য অপশন ডিটা হচ্ছে ভুল অ্যান্সার। অপশন এ এখানে রাইট, নোট ডাউন করে নেবে। নেক্সট প্রশ্নটা বলেছে দেখো, এল দৈর্ঘ্যের একটি দড়ির এক প্রান্তে একটি পাথর বেঁধে তাকে উলম্ব তলে একটি বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। পাথরটি কোন ক্রমে এক পাক ঘুরে এলো, সেক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য হয়। দেখো যদি কোন ক্রমে যদি এক পাক ঘুরতে হয় তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগ কিন্তু রুট আন্ডার জিএল হয়। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে তোমরা। এখন তো প্রমাণ করে দেখানো সম্ভব নয়, কারণ বুঝতেই পারছো ওয়ান শট ভিডিও। এটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলার মোশন। ঠিক আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল সার্কেল, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, এটা হচ্ছে হরাইজন্টাল পজিশন, এটাও হচ্ছে হরাইজন্টাল পজিশন, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। যদি ভার্টিক্যাল সার্কুলার মোশন করতে হয় তাহলে এই দিক বরাবর যে মিনিমাম ভেলোসিটি দরকার সেটা হচ্ছে u = √√ρ
5g ইন্টু আর, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে, আরটা হচ্ছে বৃত্তাকার পথের রেডিয়াস। এইখানে যে বেগ হয় সেটা হচ্ছে রুট আন্ডার 2 ইন্টু জি ইন্টু আর হয়, 2 হয় না, সরি রুট আন্ডার 3 হয়, রুট আন্ডার 3 হয়। এইখানে বেগ ইজ ইকুয়াল টু রুট আন্ডার জি আর হয়। আর এইখানে যা বেগ এইখানেও কিন্তু সেম বেগ হয়, ভি ইজ ইকুয়াল টু রুট আন্ডার 3 ইন্টু জি ইন্টু আর হয়। এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এবারে এই যে তুমি মুখস্থ রাখছো ব্যাপারটাকে, তাহলে তুমি দেখো কোন অপশনটা ম্যাচ করছে। অপশন বি তে দেখো সর্বনিম্ন বিন্দুতে বেগের মান রুট আন্ডার 5gl। এখানে আমাকে বলে দিয়েছে না যে কোনো দড়ি এল দৈর্ঘ্যের দড়ির সঙ্গে কোনো একটা বস্তুকে বেঁধে ঘোরানো হচ্ছে, তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু এল বসবে। আর সর্বনিম্ন বিন্দুতে যে বেগ হবে ইউ ইজ ইকুয়াল টু রুট আন্ডার 5 ইন্টু জি ইন্টু এল। এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। তুমি অপশন বি দাগ দেবে। নেক্সট অঙ্কটা বলেছে দেখো, ভূমির ওপর থিটা কোণে কোনো প্রাস ছুড়লে, মানে এখানে প্রজেক্টাইল মোশনের কেস বলেছে, কোনো একটা বস্তুকে থিটা কোণে ছুড়ে দেওয়া হয়েছে, কোনো একটা বস্তুকে থিটা কোণে এরকম করে ছুড়ে দেওয়া হয়েছে, এরকম করে কোনো একটা বস্তুকে থিটা কোণে ছুড়ে দেওয়া হয়েছে। কি বলছে, অভিকর্ষ দ্বারা প্রদত্ত গড় ক্ষমতা। আমাকে এখানে গড় ক্ষমতা বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, যদি এইদিকে ইউ বেগে যদি ছুড়ে দিই, তাহলে বস্তুটা যখন ফেরত আসবে মাটিতে তখন ইউ বেগেই ফেরত আসবে। তোমরা জানো যে বেগে ছোড়া হয় সেই বেগেই ফেরত আসে। কারণ কেন? তোমরা এটা কাইনেমেটিক্সে পড়েছো, তোমরা এটা 2D তে পড়েছো, তোমরা প্রজেক্টাইল মোশনে পড়েছো বা প্লাসের গতিতে পড়েছো। আবার ওয়ার্ক পাওয়ার এনার্জি দিয়ে বোঝা যায়, যদি বায়ুর বাধাজনিত বলকে আমি উপেক্ষা করি, বায়ুর বাধাজনিত বলকে আমরা উপেক্ষা করি, আমরা জানি যে গ্র্যাভিটি হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স যদি হয় তাহলে ক্লোজ পাতে, মানে বস্তুটা এইখান থেকে ছোড়া হয়েছিল বা মানে মাটি থেকে ছোড়া হয়েছিল, মাটিতেই ফেরত এসছে, তাহলে কাইনেটিক এনার্জির তো কোনো পরিবর্তন হবে না, যে বেগে ছুড়েছিলাম সেই বেগেই কিন্তু আমি ফেরত পাবো। আর যদি তা হয় তাহলে নেট ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি W net ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। আর যেহেতু দুটো কাইনেটিক এনার্জি ভ্যালু সেম, তাহলে এটা 0 হবে, নেট ওয়ার্ক ডান 0 হবে। এখন পাওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে নেট ওয়ার্ক ডান বাই টাইম, নেট ওয়ার্ক ডানটাই যেহেতু 0, তাহলে গড় ক্ষমতা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে অভিকর্ষ বল এর দ্বারা গড় ক্ষমতার মানটা কিন্তু 0 হবে। আর অপশন এ তে সেটা আছে, তাই জন্য অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। নোট ডাউন করে নেবে। নেক্সট বলেছে দেখো, একটি একমাত্রিক গতির ক্ষেত্রে পিটি লেখচিত্র হলো নিম্নরূপ। লেখচিত্র ড্র করা আছে। বলছে কোন অপশনগুলো ঠিক, স্বাভাবিক অপশন আমাকে পড়ে দেখতে হবে। বলছে পিটি লেখচিত্র, তো পাওয়ার ভার্সেস টাইম লেখচিত্র। আমরা জানি এটা হচ্ছে পি, এটা হচ্ছে টি। আমরা জানি পাওয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে পাওয়ার ইন্টু টাইম, তাই না? এখন ঘটনা হচ্ছে এই পুরো কার্ভ জুড়ে P ইজ ইকুয়াল টু হচ্ছে পজিটিভ, আর T তো অলওয়েজ পজিটিভ হয়, T ইজ ইকুয়াল টু পজিটিভ অলওয়েজ হয়, T ইজ ইকুয়াল টু অলওয়েজ পজিটিভ হয়। তাহলে P হচ্ছে পজিটিভ, T হচ্ছে পজিটিভ, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পজিটিভ হবে। আর ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পজিটিভ মানে ওয়ার্ক ডান গ্রেটার দেন 0। আর ওয়ার্ক ডান মানেই হচ্ছে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইজ গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে বুঝতে পারছি ফাইনাল কাইনেটিক এনার্জি গ্রেটার দেন ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, অর্থাৎ বস্তুটির অন্তিম গতিশক্তির মান বেশি হবে, তাই না? আবার ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম, তাহলে এই যে এরিয়াটা তৈরি হবে, এই যে এরিয়াটা তৈরি হবে, এই যে এই এরিয়াটা যে তৈরি হবে সেটা ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এইটা রিপ্রেজেন্ট করবে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, তাই না? তো এবারে পড়ি কি বলছে, বস্তুর গতিশক্তি প্রথমে বাড়ে পরে কমে। কোনো কমার গল্পই নেই, অপশন এ তো এমনি ভুল, কারণ গতিশক্তি অলওয়েজ বাড়বে। কেন? কারণ সবসময় পাওয়ারটা পজিটিভ।
অপশন বি বলছে একটি বস্তু যদি বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, যদি স্থির অবস্থায় যাত্রা শুরু করে তাহলে ইউ ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করবে? কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, আর যেহেতু ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0 তাহলে এই এরিয়া রিপ্রেজেন্ট করবে ফাইনাল কাইনেটিক এনার্জির ভ্যালুকে। তো কি বলছে, যদি বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তার অন্তিম গতিশক্তির মান লেখচিত্র এবং টি অক্ষ সাপেক্ষে মানে টি অক্ষ দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল দ্বারা নির্দেশিত হয়। অবশ্যই অবশ্যই ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0 হওয়ার জন্য এই যে এই এরিয়াটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে প্রকাশ করছে, আর এই এরিয়াটা ফাইনাল কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এখানে অপশন বি একদম ঠিক, 100% ঠিক। ঠিক আছে। অপশন সি বলেছে যদি বল ধ্রুবক থাকে তবে বস্তুর দ্রুতি প্রথমে কমে পরে বাড়ে। দ্রুতি কমলে তো কাইনেটিক এনার্জি কমবে, কাইনেটিক এনার্জি কমার গল্প তো এখানে নেই, তাহলে কাইনেটিক এনার্জি সবসময় বাড়বে, তাহলে দ্রুতিও সবসময় বাড়বে, তাহলে দ্রুতি তো কমবে না, অপশন সি হবে না। অপশন ডি বলছে বল দ্বারা কৃতকার্য ঋণাত্মক হয়। তুমি দেখছো সবসময় এখানে কৃতকার্যের মান পজিটিভ আসছে, তাহলে ঋণাত্মকের কোনো গল্প নেই, তাহলে অপশন ডিও হচ্ছে না, তাহলে অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, নোট ডাউন করে নেবে। নেক্সট প্রশ্নটা বলেছে একটি বৃত্তীয় গতিতে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস টু হচ্ছে at স্কয়ার, যেখানে a একটি ধ্রুবক এবং t হলো সময়। সঠিক উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে, আমাকে বলেছে অতিক্রান্ত দূরত্ব সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে, s ইজ ইকুয়াল টু a ইন্টু টি স্কয়ার, যেখানে এটা কিন্তু ধ্রুবক, হ্যাঁ এটা কিন্তু অ্যাক্সিলারেশন নয়, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে ভেলোসিটি v ইজ ইকুয়াল টু কি হবে, ভেলোসিটি v ইজ ইকুয়াল টু হবে ds বাই dt। সরি দেখো s তো দূরত্বকে রিপ্রেজেন্ট করছে, তাহলে v কিন্তু দ্রুতিকে রিপ্রেজেন্ট করবে, v কিন্তু স্পিডকে রিপ্রেজেন্ট করবে, যার মান হবে 2 ইন্টু a ইন্টু t। ঠিক আছে, t স্কয়ারের ডেরিভেটিভ 2t হয়। এবারে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, দেখো এটা রিপ্রেজেন্ট করছিল ডিস্টেন্সকে, এটা রিপ্রেজেন্ট করছিল স্পিডকে, তাহলে এই যে অ্যাক্সিলারেশন সেটা অবশ্যই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হবে। বলবে স্যার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আপনি কি করে বুঝলেন? প্রথম কথা, সার্কুলার মোশন যখন পার্টিকেল এক্সিকিউট করে, যখন কোনো একটা পার্টিকেল সার্কুলার মোশন যখন এক্সিকিউট করছে, যখন কোনো একটা পার্টিকেল সার্কুলার মোশন যখন এক্সিকিউট করছে তখন তার দুটো অ্যাক্সিলারেশন কাজ করে, একটা হচ্ছে বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে, আর একটা হচ্ছে বেগের সঙ্গে স্পর্শক বরাবর, মানে অ্যালং দা ডাইরেকশন অফ ভেলোসিটি। এটাকে বলছে রেডিয়াল অ্যাক্সিলারেশন, তাই এটাকে এ আর দিয়ে প্রকাশ করা হয়। আর এটাকে বলছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যেটাকে এ টি দিয়ে প্রকাশ করা হয়। রেডিয়াল অ্যাক্সিলারেশন কি করে, মানে বৃত্তাকার পথের যে বস্তুটা যে বৃত্তাকার পথ বরাবর ঘুরছে, সেই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় বেগের মান তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এখানে বেগ ছিল এই ডাইরেকশন বরাবর, এখানে বেগ ছিল এই ডাইরেকশন বরাবর, এখানে বেগ ছিল এই ডাইরেকশন বরাবর, এখানে বেগ ছিল এই ডাইরেকশন বরাবর। তাহলে এই যে ভেলোসিটির ডাইরেকশন যে চেঞ্জ হচ্ছে, তাহলে একটা অ্যাক্সিলারেশন দরকার যেটা বস্তুকে সার্কুলার পাথ বরাবর ঘোরাবে, সেটাকে রেডিয়াল অ্যাক্সিলারেশন বলে। আর সার্কুলার মোশনের ভাষাতে সেটাকে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলা হয় বা অভিকেন্দ্র ত্বরণ বলা হয়। আর সেই বল মাস দিয়ে গুণ করলে সেটাকে অভিকেন্দ্র বল বলা হয়। আরেকটা ফোর্স কাজ করে যেটা পার্টিকেলের স্পিডকে ইনক্রিজ করে, যেটা কিনা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। তো স্পিডকে ইনক্রিজ করার জন্য যে অ্যাক্সিলারেশন দেয় সেটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। আর এইটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ যদি করি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বের করছি মানে ডিভি বাই ডিটি বের করছি, যার মানটা হবে 2 ইন্টু এ। এই অ্যাক্সিলারেশনের মানটা হচ্ছে 2 ইন্টু এ, অবভিয়াসলি 2 ইন্টু এ। এখন ঘটনা হচ্ছে, তাহলে একবার যদি পুরো এক পাক যদি খাওয়াতে হয়, তাহলে যে ওয়ার্ক হবে বা এক কাজ করি, ও আচ্ছা ওয়ার্ক ইজ ইকুয়াল টু কত হবে, ওয়ার্ক ইজ ইকুয়াল টু হবে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এস, ফোর্স বা ফোর্স ইন্টু দূরত্ব, এখানে বেসিক্যালি ফোর্স ইন্টু দূরত্ব। এখানে বস্তুর তো ভর দেওয়া নেই, আচ্ছা ঠিক আছে, ভর মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের মান হচ্ছে আমার 2a, ঠিক আছে। আর ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত হবে, 2 পাই আর, 2 পাই আর। আচ্ছা এক কাজ করি, 2 পাইটাকে এসি রাখি নাকি, বলেছে একবার পূর্ণ আবর্তনে,
একবার পূর্ণ আবর্তনে। ঠিক আছে, 2πr রাখি, অসুবিধা নেই, আর তো এখানে কিছু বলে দেওয়া নেই। আচ্ছা এক কাজ করি, এসটাকে এটি স্কোয়ারই রাখি। ঠিক আছে, এসটাকে আমি এটি স্কোয়ার রাখি, এটা ওয়ার্ক। তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু যখন বেরোবে সেটা কত হবে, ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। ওয়ার্ক কত আসছে, 2m স্কোয়ার টি স্কোয়ার বাই টাইম আসছে টি। তাহলে এখান থেকে টি এখান থেকে টি কাটছে, সেটা কত আসছে, 2 ইন্টু এম ইন্টু স্কোয়ার ইন্টু টি। তাহলে পাওয়ার পি টাইমের সঙ্গে সঙ্গে বাড়ছে, তাহলে পি প্রপোর্শনাল টু টি, টাইম যত বাড়ছে পাওয়ার তত বাড়ছে। তার মানে চালক বল যে ক্ষমতা প্রদান করে তা ধ্রুবক কোনোদিনই নয়, ক্ষমতা টি এর সঙ্গে নির্ভরশীল, টি বাড়লে পাওয়ার বাড়বে। অপশন এ ভুল। অপশন বি বলছে একবার পূর্ণ আবর্তন করলে চালক বল কোনো কার্যই করে না। চালক বল তো ট্যানজেনশিয়াল ফোর্স, ট্যানজেনশিয়াল ফোর্স তো সবসময় এখানে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ডাইরেকশন অফ ট্যানজেনশিয়াল ফোর্স হচ্ছে। তাহলে এখানে নেট ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হচ্ছে না, এটা নোট ডাউন, তোমাকে একটা খেয়াল রাখতে হবে। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন যে কাজ করছে না, সবসময় ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য ট্যানজেনশিয়াল ফোর্স হচ্ছে, বুঝতে পারছো তো। আর রেডিয়াল অ্যাক্সেলারেশন শুধুমাত্র ভেলোসিটির ডাইরেকশনকে চেঞ্জ করে, এটা সার্কুলার মোশনের অংশ, এখানে বলে কিছু করতে পারবো না। তো পাওয়ার যেহেতু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, তাহলে অপশন বি হবে না। অপশন সি বলছে পুরো একবার বৃত্ত সম্পূর্ণ করলে প্রদত্ত ক্ষমতা শূন্য হয়, তাও হবে না, কারণ টাইমের উপর টাইমের ফাংশন, ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে, অবশ্যই টাইম বাড়লে পাওয়ার বাড়ছে। তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, নোট ডাউন করে নেবে। নেক্সট বলেছে দেখো, স্মল এম ভরের একটি বস্তু v0 বেগে এসে মসৃণ তলের উপর রাখা স্প্রিং দিয়ে আটকানো ক্যাপিটাল এম ভরের একটি ব্লককে ধাক্কা মেরে তার সঙ্গে লেগে গেছে এখানে, তাহলে স্প্রিং এর সর্বোচ্চ সংকোচন কত হবে। ঘটনা হচ্ছে একটা এরকম ক্যাপিটাল এম ভরের বস্তু ছিল, আমি আর স্প্রিংটা একে আচ্ছা স্প্রিং একেও দিচ্ছি, যাও, এরকম স্প্রিং এর সঙ্গে লেগেছিল, এটা হচ্ছে ক্যাপিটাল এম ভরের বস্তু, আর এর সঙ্গে একটা স্মল এম ভরের একটা বস্তুর ধাক্কা লেগেছে, স্মল এম ভরের একটা বস্তুর ধাক্কা লেগেছে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছি যে কলিজনের নেচার যাই হোক না কেন, কলিজন তোমার ইলাস্টিক হতে পারে, কলিজন ইনইলাস্টিক হতে পারে, স্থিতিস্থাপক সংঘর্ষ হতে পারে, অস্থিতিস্থাপক সংঘর্ষ হতে পারে, যাই হোক না কেন মোমেন্টাম কনজার্ভ থাকবে। ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল, এটা v0 বেগে এসে ধাক্কা মেরেছিল, ইনিশিয়াল মোমেন্টাম ছিল স্মল এম ইন্টু v0। যেহেতু ধাক্কা খাওয়ার পর দুটো একসঙ্গে লেগে গেছে, তাহলে কম্বাইন্ড মাস এখন সিস্টেমের কত হবে, ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এখানে হবে স্মল ভি। ধরে নিচ্ছি ধাক্কা খাওয়ার পরে সিস্টেমটা স্মল ভি বেগে চলছিল, তাহলে স্মল ভি ইজ ইকুয়াল টু হবে স্মল এম v0 বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ঠিক আছে, এবারে বলেছে সর্বোচ্চ সংকোচন কত হবে। লক্ষ্য করে দেখো এই অবস্থায়, এই যে ধরো এই যে স্প্রিং ছিল, আর এখন সিস্টেমের কম্বাইন্ড মাস কত হয়ে গেছে, এটা ছিল ক্যাপিটাল এম, এটা ছিল স্মল এম, আর এই সিস্টেমটা হচ্ছে এখন ভি বেগে এইদিকে ছুটছিল, এটা ছিল ভি বেগে এখন এদিকে ছুটছে। তাহলে সর্বোচ্চ সংকুচিত অবস্থায় এই সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে। এখন সিস্টেমের টোটাল কাইনেটিক এনার্জি কত ছিল, হাফ ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ভি স্কোয়ার, মানে স্মল এম স্কোয়ার v0 স্কোয়ার বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ কে অফ এক্স স্কোয়ার। এখান থেকে 2 কাটবে, এখান থেকে একটা পুরো, এখান থেকে স্কোয়ারটা কাটবে, তাহলে এক্স এর মান বেরোবে স্মল এম v0 বাই কে ইন্টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এই পুরোটার রুট হবে। হ্যাঁ, এই পুরোটার রুট হবে। এখন দেখো তো এটা কোন অপশনের সঙ্গে ম্যাচ করেছে, এটা ম্যাচ করেছে অপশন এ এর সাথে, তাহলে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। বুঝতে পারছো, এই ধরনের অঙ্কগুলো যারা
নতুন করছো তাদের কাছে অঙ্কটা কঠিন মনে হতে পারে, আর যারা অলরেডি করে এসেছো তাদের এটা তো কমন অঙ্ক, তোমরা প্রত্যেকে মানে যারা যারা ভালো করে পড়েছো তারা জানো এটা একদম কমন অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো যদি করতে হয় তাহলে প্রথম কথা সর্বোচ্চ সংকোচন তোমার চেয়েছে। দেখো আমি আজকে কিন্তু বেশি এক্সপ্লেনেশনে যাইনি, কারণ আবার বলছি সামনে পরীক্ষা, তোমরা এমনিতেই ভিডিওটা দেখার হয়তো সবার সময় হয়তো হবে না, আমি দ্রুততার মধ্যে করাচ্ছি বলে বেশি এক্সপ্লেন করছি না, কিন্তু এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, নির্জয়ীতে আসেই আসে, ঠিক আছে? তো এগুলো কিন্তু এক্সপ্লেন করার জায়গা, আমি ধরে নিচ্ছি তোমরা জানো, আর আমি একটু হেল্প করে দিচ্ছি যে সর্বোচ্চ সংকোচন বা ম্যাক্সিমাম কম্প্রেশন যেহেতু বলেছে, তাহলে খেয়াল রাখতে হবে এই যে পুরো টোটাল কাইনেটিক এনার্জি কনভার্ট হয়ে যাবে স্প্রিং পোটেনশিয়াল এনার্জিতে। তাহলে আমাকে যদি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বের করতে হয় তাহলে ধাক্কা খাওয়ার পরে সিস্টেমের বেগ কত সেটা বের করতে হবে, আর যদি এই বেগ বের করতে হয় তাহলে আমাকে বের করতে হবে সেটা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিয়ে, আর এটা যে কোনো সংঘর্ষের জন্য এটা অ্যাপ্লিকেবল হয়, ঠিক আছে? নোট ডাউন করে নাও। নেক্সট বলেছে দেখো, দুটি একই ভরের বস্তুকে একই উচ্চতা থেকে ভিন্ন নতিকোণ বিশিষ্ট দুটি ঘর্ষণহীন নততল থেকে একই সময়ে ছুঁড়ে ফেলা হলো, ছাড়া হলো, ছুঁড়ে ফেলা নয় সরি, ছাড়া হলো। নিচের কোন বিবৃতিটি সঠিক? মানে দুটো ডিফারেন্ট নততল ছিল, হাইটটা সেম ছিল, কিন্তু অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অর্থাৎ নত কোণটা কিন্তু আলাদা ছিল। আমাকে বলেছে কে আগে পৌঁছাবে কে পরে পৌঁছাবে, মানে অপশন এতে দেওয়া আছে তারা একই সময়ে ভূমিতে পৌঁছায়, অপশন বি তে তারা একই দ্রুতিতে ভূমিতে পৌঁছায়, অপশন সি তারা একই ত্বরণ নিয়ে ভূমিতে পৌঁছায়, অপশন ডি উপরের কোনোটিই ঠিক নয়। প্রথম কথা আমাকে বলেছে বের করতে হবে একই সময়ে ভূমিতে পৌঁছায় কিনা, একই দ্রুতিতে ভূমিতে পৌঁছায় কিনা। লক্ষ্য করে দেখো আমি বলেছিলাম যে যেমনই হোক গ্র্যাভিটি এখানে কত ওয়ার্ক ডান করবে, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি একটু আগেই শেখালাম ইজ ইকুয়াল টু mgh হয়, আর এইখানে গ্র্যাভিটি ছাড়া তো অন্য কোনো ফোর্স নেই, ফ্রিকশন তো এখানে নেই, তাহলে নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হবে। ধরে নিচ্ছি এখানে নামার পরে ভেলোসিটিটা ভি ছিল আর স্থির অবস্থা থেকে ছাড়া হয়েছিল, তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এখন ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, তাহলে ফাইনালটা কত হবে? হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার হবে, তাই না? ইনিশিয়ালটা 0, স্থির অবস্থা থেকে ফেলা হয়েছিল, আর এইখানে অন্তিম বেগটা যদি ভি হয় বা অন্তিম স্পিড বা দ্রুতি যদি ভি হয় তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার হবে। এখান থেকে এম কেটে গেল, তাহলে ভি ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছ √2gh, যেটা কিনা থিটার উপর ডিপেন্ডই করছে না, তাহলে অপশন বি তে বলছে তারা একই দ্রুতিতে ভূমিতে পৌঁছায়, তাহলে অপশন বি অবশ্যই ঠিক অ্যান্সার, অপশন বি অবশ্যই ঠিক অ্যান্সার। আর যেহেতু তোমাকে প্রত্যেকটি বিকল্প সঠিক, অপশন 1 অপশন 2 উভয়ই সঠিক, এরকম ধরনের কোনো অপশন দেওয়া নেই, তাহলে তুমি চোখ বন্ধ করে বিটাকে দাগ দিয়ে আসতে পারো। এবারে বোঝাতে হবে, এবারে আমাকে দেখাতে হবে, যেহেতু আমি টিচার আমি তোমাদের বোঝাচ্ছি, তাহলে বোঝাই অপশন এটা কেন ভুল। দেখো along the inclined plane যে অ্যাক্সিলারেশন কাজ করবে সেই অ্যাক্সিলারেশনের মান কত হবে? এই অ্যাক্সিলারেশন a is equal to কত হবে? g sin থিটা হবে, নিউটন সূত্র তোমরা পড়ে এসেছো। আর এটা যদি h হয় তাহলে এইখানে যে এই অতিভুজের মান s is equal to কত হবে? h by sin থিটা হয়। দরকার নেই, ঠিক আছে আমি করছি, কোনো অসুবিধা নেই। টাইমটা বের করতে হবে, আমরা জানি s is equal to half of at square হয়, half of a of t square হয়, তাহলে t square is equal to হবে 2 into s by a। s কত? s is equal to হচ্ছে h by sin theta, আর a is equal to কত? g sin theta। তাহলে t is equal to কত আসবে? t is equal to আসবে 2h by a 2h by g, অবশ্যই এটা রুট হবে, আর sin স্কয়ার থিটার জন্য 1 by sin থিটা আসবে। যেহেতু t থিটার উপরে ডিপেন্ড করছে, তাহলে ডিফারেন্ট ইনক্লাইন্ড অ্যাঙ্গেলের জন্য টাইমের ভ্যালু কিন্তু ডিফারেন্ট হবে, তারা সেম সময়ে নামবে না। যার কোণের মানটা বেশি তার টি এর মানটা কম হবে। এখানে টি এর সঙ্গে থিটার কি সম্পর্ক? এখানে টি এর সঙ্গে সাইন থিটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, সাইন থিটার ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে থিটার ব্যস্তানুপাতিক সম্পর্ক।
টি এর সঙ্গে থিটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে, থিটার মান বাড়লে টি এর মান কমবে, ঠিক আছে। অর্থাৎ যদি বেশি ইনক্লাইন্ড মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যদি বেশি হয়, অর্থাৎ নততল যদি বেশি খাড়া হয়, তাহলে বস্তুটার পড়তে কম সময় লাগবে, প্রমাণিত হচ্ছে। এগুলো দেখো থিওরিতে পড়ানোর জিনিস, ঠিক আছে, এগুলো এইখানে বললে বেকার ভিডিও লেন্থ বাড়বে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট বলেছে দেখো k1 ইজ ইকুয়াল টু এত এবং k2 ইজ ইকুয়াল টু এত স্প্রিং ধ্রুবক সম্পন্ন দুটি স্প্রিংকে শ্রেণী সমবায়ে জুড়ে দুটি দৃঢ় দেওয়ালের মধ্যে টান দিয়ে রাখা আছে যাতে ওদের মোট প্রসারণ হয় 30 সেন্টিমিটার। তাদের মোট স্থিতিশক্তি কত? স্থিতিশক্তির মানটা চেয়েছে। দুটো স্প্রিং এখানে কিন্তু শ্রেণী সমবায়ে রয়েছে বা সিরিজ কম্বিনেশনে রয়েছে, আর আমরা জানি সিরিজ কম্বিনেশনে দুটো স্প্রিং এর ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত হয়? 1/k ইজ ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2। তাহলে k ইজ ইকুয়াল টু অবভিয়াসলি কত আসবে? k1 ইন্টু k2 রোধের উল্টোটা আর কি, বাই k1 প্লাস k2, k1 প্লাস k2। এখন k1 k2 কত দেওয়া আছে? k1 400, এটা 200, তাহলে 400 ইন্টু 200 বাই 400 প্লাস 200, ঠিক আছে। আর আমাকে মোট শক্তি কত সঞ্চিত আছে সেটা বের করতে হবে, তাহলে হাফ কে এক্স স্কোয়ার অ্যান্সার। ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে হাফ, এটা হয়ে যাচ্ছে 400 ইন্টু 200 ডিভাইডেড বাই 600, এটা 30 সেন্টিমিটার বলেছিল, তাহলে 30 ইন্টু 30 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। এই জিরোগুলো কেটে যাবে, এই জিরোগুলো কেটে যাবে, ঠিক আছে, এই দুই কেটে যাবে, এই 2 2 4, 2 3 6, এই 3 কেটে যাবে, তাহলে 3 2 6, 6 অ্যান্সার 6 জুল। 6 জুল আছে আমার অপশন ডি তে, তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, নোট ডাউন করে নেবে। নেক্সট বলেছে দেখো এম ভর ও এল দৈর্ঘ্যের একটি সুষম শিকল একটি ঘর্ষণহীন অনুভূমিক টেবিলের ওপর এমন ভাবে আছে যাতে তার মোট দৈর্ঘ্যের 1/n অংশ ঝুলে থাকে। শিকলটিকে পুরোপুরি টেবিলের ওপর আনতে কত কৃতকার্য করতে হবে? মানে শিকলটাকে টেবিলের উপরে আনতে কত কৃতকার্য করতে হবে বলেছে। টোটাল লেন্থের 1/n অংশ ঝুলে আছে, তার মানে এইটা হচ্ছে টোটাল লেন্থের 1/n অংশ। আর আমি জানি যে ভর m ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ। এখন এটা যেহেতু 1/n, তাহলে এই যে ঝুলন্ত অংশের মাসটা কত হবে? অবশ্যই m/n হবে, তাই না? এখন চেন তো, এর ভর কেন্দ্রটা কোথায় থাকবে? এর ভর কেন্দ্রটা অবশ্যই মিডিল পয়েন্টে থাকবে, এই ভর কেন্দ্রটা অবশ্যই মিডিল পয়েন্টে থাকবে। টোটাল লেন্থটা যেহেতু l/n, তাহলে এইটুকু লেন্থটা কত হবে? অবশ্যই এইটুকু লেন্থটা কত হবে? এইটুকু লেন্থটা কত হবে? l/2n, অবশ্যই এইটুকু লেন্থটা কত হবে? l/2n। তাহলে এই পুরোটা আমাকে তুলতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটা গ্র্যাভিটির এগেনস্টে ওয়ার্ক ডান করতে হবে, এখন কাইনেটিক এনার্জির কথা তো বলে তো দেয়নি যে এত বেগে তুলতে হবে, তার মানে আস্তে আস্তে তুলছি। এখন আমরা জানি নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, আর যেহেতু ফাইনালটাও 0 ইনিশিয়ালটাও 0, তাহলে নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0। এখানে নেট ওয়ার্ক ডান মানে এখানে এক্সটার্নাল ফোর্স রয়েছে, যেটা আমি ফোর্স লাগাবো, মানে আমি যে ফোর্স লাগিয়ে তো শিকলটাকে উপরের দিকে তুলবো, এখানে ফোর্স কে লাগাবে? শিকল কি নিজেই উপরে উঠে যাবে, নাকি আমাকে ফোর্স লাগিয়ে তুলতে হবে? তাহলে আমি হচ্ছে এখানে এক্সটার্নাল এজেন্ট, তাহলে নেট ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট প্লাস নেট ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু 0। তাহলে নেট ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। অবশ্যই গ্র্যাভিটি এখানে নেগেটিভ ওয়ার্ক করবে, কারণ গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে, আমি তুলবো এই দিকে দিয়ে, নেট ওয়ার্ক ডানটা আলটিমেট পজিটিভে আসবে, আর যার মানটা কত হবে? m। টোটাল মাসটা যদি m হয় তাহলে এইটুকু অংশের মাস কত হবে? m/n।
এবার জিটাকে আমি জি লিখছি, ইন্টু এইচ, সেন্টার অফ মাস কতটা উঠবে, L/2n পরিমাণ উঠবে, কারণ আমি তো আলটিমেট টেবিলের উপরে তুলবো, তাহলে এটা উঠবে L/2n পরিমাণ। তাহলে নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কত হবে, সেটা হচ্ছে m ইন্টু জি ইন্টু L/2n², যেটা কত নম্বর অপশনকে ম্যাচ করেছে, সেটা ম্যাচ করছে অপশন ডি কে। তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, নোট ডাউন করে নেবে। নেক্সট বলেছে দেখো 5 + 3x নিউটন মানের একটি বল 20 কেজি ভরের একটি বস্তুর ওপর x অক্ষ বরাবর ক্রিয়া করে x = 2 মিটার থেকে x = 6 মিটার পর্যন্ত বস্তুটির সরণ ঘটায়, বলটির দ্বারা কৃতকার্য হবে। বলটির দ্বারা কৃতকার্যের মান আমাকে জানতে চেয়েছে। আমাকে এখানে ফোর্স F = বলে দিয়েছে 5 + 3x, ভর = বলে দিয়েছে 20 কেজি, আর বস্তুটাকে সরাতে হবে x = 2 মিটার থেকে x = 6 মিটার পর্যন্ত। আমাকে ওয়ার্ক ডান = কত চেয়েছে। এখন ঘটনা হচ্ছে ফোর্সটা হচ্ছে এখানে ভেরিয়েবল, ফোর্স যদি ভেরিয়েবল হয় তাহলে ওয়ার্ক ডান W = ইন্টিগ্রেশন অফ F dx হবে, আর ইন্টিগ্রেশন x এর উপরে হচ্ছে x এর লোয়ার লিমিট 2 হবে, আপার লিমিট 6 হবে। তাহলে এটা আসছে 5 + 3x ইন্টিগ্রেশন এত ইন্টু dx, এটা আবার হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত। তাহলে এটা আসছে 5x + 3/2 x², লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 6, 5 × 6 = 30 প্লাস 3/2 ইন্টু 36 মাইনাস 5 × 2 = 10, আর এটা হচ্ছে 3/2 ইন্টু 4 মানে 3/2 ইন্টু 4, এটা কত আসছে 30 প্লাস এটা হচ্ছে 18 × 3 = 54 মাইনাস 10, আর এটা হচ্ছে তোমার কত 6, এটা আসছে তোমার 16। তাহলে এটা কত আসছে, এদিকে আসছে তোমার ওয়ার্ক ডান W = এটা হচ্ছে তোমার 20, আর এটা হচ্ছে তোমার 54 থেকে 16 বাদ দিলে কত হয়, 54 থেকে 10 বাদ দিলে হচ্ছে 44, 44 থেকে 6 বাদ দিলে হচ্ছে 44 থেকে 6 বাদ দিলে হচ্ছে 38। তাহলে 58 অ্যান্সার, 58 কি অ্যান্সার দেওয়া আছে না 48 অ্যান্সার দেওয়া আছে। তাহলে আবার কোথাও একটা ভুল করছি আমি, কি ভুল করছি আমি, সরি এটা 6 হবে, বুঝতে পারছো, এটা 6 হবে, 3 × 2 = 6, তাহলে এটা 54 হবে না, এটা হবে 54 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে, 54 থেকে 6 বাদ দিলে হচ্ছে 48, তাহলে এটা 68 জুল অ্যান্সার, 68 জুল অ্যান্সার, 68 জুল রয়েছে তোমার অপশন সি তে, নোট ডাউন করে নেবে। নেক্সট প্রশ্নটা বলেছে একটি বস্তু L দৈর্ঘ্যের ভরহীন একটি দড়ির সাহায্যে ঝুলে আছে, বস্তুটিকে u অনুভূমিক বেগ দেওয়া হলো, যখন দড়ি অনুভূমিক হয় তখন বেগের পরিবর্তনের মান কত। ঠিক আছে, এইরকম কেস, এরকম কেস, ঠিক আছে, এখানে বেগ u এদিকে কাজ করছে, এখানে বেগ v এইদিকে কাজ করছে, এখানে হচ্ছে বেগটা হচ্ছে v, এখানে বেগটা হচ্ছে u, এটা হচ্ছে L। তার মানে যখন দড়ি অনুভূমিক হবে তখন যে বেগের মান, সে বেগের মান কত হবে। আবার একই সূত্র কাজে লাগাবো, যে কতটা পরিমাণ স্থিতিশক্তি কমলো, যতটা পরিমাণ গতিশক্তি কমলো ততটা পরিমাণ স্থিতিশক্তি বাড়লো। এখানে বেগ যদি v হয়, এখানে বেগ যদি u হয়, তাহলে কতটা পরিমাণ স্থিতিশক্তি কমলো, half of m of u square minus half of m of v square, তাহলে এটা হবে u square minus v square। আর কতটা পরিমাণ স্থিতিশক্তি বেড়েছে, অবশ্যই L পর্যন্ত মানে L উচ্চতায় উঠেছে, তাহলে এটা হবে যতটা পরিমাণ স্থিতিশক্তি বেড়েছে সেটা হচ্ছে mgl।
তাহলে এম এম কেটে যাবে, তাহলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে 2 ইন্টু জি ইন্টু এল, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছে ইউ স্কোয়ার মাইনাস 2জি এল, তাহলে ভি ইজ ইকুয়াল টু আসছে রুট আন্ডার ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি ইন্টু এল। বেগের মানের পরিবর্তন চেয়েছে, ঠিক আছে। এক কাজ করা যাক, ভি স্কোয়ার তো এটা ছিল, এখন দুটো বেগ দেখো 90 ডিগ্রি কোণে কাজ করছে, দুটো বেগ কিন্তু 90 ডিগ্রি কোণে কাজ করছিল। এটা ছিল ইউ, এটা ছিল ভি। বেগের পরিবর্তন আমাকে ভি মাইনাস ইউ করতে হবে, তাই না? আমাকে এখানে ভি মাইনাস ইউ করতে হবে, তার মান নিতে হবে, তাহলে ইউটাকে অপোজিট দিকে বাড়াতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল মাইনাস ইউ, তাহলে বেগের পরিবর্তন নিশ্চয়ই এই দিকে কাজ করবে, তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার অ্যান্সার। এই যে এর মানটা দুটো ভেক্টর 90 ডিগ্রি কোণে কাজ করছে, তাহলে অবশ্যই লব্ধিটা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে ভি স্কোয়ার কত হচ্ছে? ইউ স্কোয়ার মাইনাস 2gl, আর ইউ স্কোয়ার কত হচ্ছে? এই যে এই মানটা কত দাঁড়াবে? এই মানটা কত দাঁড়াবে? রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বললাম না, প্লাস ইউ স্কোয়ার দাঁড়াবে, তা দাঁড়াচ্ছে 2u স্কোয়ার। আচ্ছা, এটা তোমরা বুঝতে পেরেছো? অবশ্যই রুট হবে, এটা রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় না, 2u স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি ইন্টু এল, তাহলে 2 কমন, ইউ স্কোয়ার মাইনাস জি এল, যেটা অপশন বি কে ম্যাচ করছে, তাহলে অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আবার বলছি ভেক্টরের জিনিস, এটা হচ্ছে একটা বেগ ভি, এটা হচ্ছে মাইনাস ইউ, তাহলে বেগের পরিবর্তনটা এইদিকে কাজ করবে, আর দুটো ভেক্টর যেহেতু 90 ডিগ্রি কোণে কাজ করছে, তাহলে লব্ধি আর ইজ ইকুয়াল টু হবে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তোমরা ভেক্টরে এটা পড়ে এসেছো, ঠিক আছে। তো আমি সেটাই করলাম, ভি স্কোয়ারের জায়গায় কি বসবে? ভি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার মাইনাস 2gl বসবে, আর ইউ স্কোয়ারটা ইউ স্কোয়ার থাকলো, দিয়ে এটা অ্যান্সার, নোট ডাউন করে নেবে। নেক্সট অঙ্কটা বলেছে কোন বল ক্ষেত্রে একটি কণার স্থিতিশক্তি হলো ইউ ইজ ইকুয়াল টু এ বাই আর স্কোয়ার মাইনাস বি বাই আর। আমাকে স্থিতিশক্তি ইউ এর মান বলে দিয়েছে এ বাই আর স্কোয়ার মাইনাস অফ বি বাই আর, যেখানে এ ও বি হলো ধনাত্মক ধ্রুবক এবং ক্ষেত্রটির কেন্দ্র থেকে কণাটির দূরত্ব হলো আর। সুস্থির সাম্যাবস্থার জন্য কণাটির দূরত্ব হবে, সুস্থির সাম্যাবস্থা চেয়েছে। সাম্যাবস্থাতে কি হয়? এফ ইজ ইকুয়াল টু 0 হয়, আর এফ মানে হচ্ছে মাইনাস অফ ডিইউ বাই ডি আর ইজ ইকুয়াল টু 0 হবে, বা ডিইউ বাই ডি আর ইজ ইকুয়াল টু 0 হবে। ফোর্স মানেই হচ্ছে মাইনাস অফ ডিইউ বাই ডি আর। যদি আমি এটা ইজ ইকুয়াল টু 0 দেখাতে পারি, তাহলে কিন্তু আমার অঙ্কের গল্প শেষ, আমাকে এটা দেখাতে হবে। এখন ডিইউ বাই ডি আর যদি করি, কত আসবে? এটা মাইনাস অফ 2a বাই আর কিউব, এটা আসবে প্লাস অফ বি বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে 2a বাই আর কিউব ইজ ইকুয়াল টু আসছে বি বাই আর স্কোয়ার। তাহলে এইখান থেকে 2a বাই আর ইজ ইকুয়াল টু বি পড়ে থাকবে, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে 2a বাই বি। এখন এটা কত নাম্বার অপশনের সঙ্গে ম্যাচ করছে? এটা ম্যাচ করছে অপশন বি এর সঙ্গে, তাই অপশন বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, নোট ডাউন করে নেবে। নেক্সট প্রশ্নটা বলেছে স্থির ক্ষমতার একটি মেশিন দ্বারা চালিত হয়ে একটি বস্তু একটি সরল রেখা বরাবর টি সময়ে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্বের কোণটি সমানুপাতিক। মানে একটা মেশিন রয়েছে যেটা স্থির ক্ষমতা, যার ক্ষমতাটা হচ্ছে স্থির, মানে মেশিন চলছে স্বাভাবিক, মেশিন যদি চলে তাহলে একটা সার্টেন পাওয়ার ডেলিভার করবে। এখন মেশিনটা যে পাওয়ার ডেলিভার করছে তার মানটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন বলছে টি সময়ে বস্তুটা যে দূরত্ব অতিক্রান্ত করবে তার সেটা কার সাথে সমানুপাতিক হবে। এখন আমরা জানি যে পাওয়ার পি ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। এখন পাওয়ার পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে ফোর্স ইন্টু ভেলোসিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন ফোর্স মানে কি? মাস ইন্টু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনকে ডিভি বাই ডিটি দিয়ে লিখতে পারি, আর এটা ভি লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট।
তাহলে ভি ইন্টু ডিভি ইজ ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট যেটাকে আমি এ ড্যাশ নাম দিচ্ছি ইন্টু ডিটি। এটাকে যদি ইন্টিগ্রেট করা হয়, এটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তো তোমার স্থির আচ্ছা আমি ধরে নিচ্ছি যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তাহলে এটা কত আসবে, ভি ডিভির ইন্টিগ্রেশন ভি স্কোয়ার বাই 2 আসবে, 2 এ ড্যাশ ইন্টু টি হলো। তার মানে আলটিমেট ভি এর সঙ্গে কার সম্পর্ক, রুট টি এর সম্পর্ক। আবার ভি মানে কি হচ্ছে, dx বাই ডিটি প্রপোর্শনাল টু টি টু দা পাওয়ার হাফ হচ্ছে, তাহলে dx প্রপোর্শনাল টু টি টু দা পাওয়ার হাফ ইন্টু ডিটি। আমাকে দূরত্ব চাইছে, মানে ফার্দার আবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এইটা আসবে এক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন আসবে এক্স, যেটা সমানুপাতিক হবে কার সঙ্গে, টি টু দা পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন কত হয়, টি টু দা পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন হয় টি টু দা পাওয়ার 3/2 বাই 3/2, বা 3/2 তো কনস্ট্যান্ট, তাহলে সেটা প্রপোর্শনে ঢুকে যাবে। আমাকে এক্স এর সঙ্গে টি এর সম্পর্ক চেয়েছে, তাহলে টি টু দা পাওয়ার 3/2 এর সঙ্গে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে, যেটা কিনা অপশন এ কে ম্যাচ করেছে, নোট ডাউন করে নেবে। মোটামুটি অনেকগুলো নিউমেরিক্যাল নিয়ে ডিসকাস করলাম, এর বাইরে আরো এমসিকিউ রয়েছে, তোমরা চাইলে করতেই পারো, যাদের ভালো করে পড়া আছে তারা অবশ্যই করতে পারো, কিন্তু যাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারটি ভালো করে পড়া ছিল না তাদের জন্য আমি সাজেশন টাইপের এই ভিডিওটা করেছিলাম। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে, আশা রাখছি বেশিরভাগ নিউমেরিক্যাল এই ভিডিও থেকে, এই টাইপ থেকে কমন আসবে। ততক্ষণ পর্যন্ত লাস্ট কথা বলবো, আর পরীক্ষা তোমাদের বেশি দেরি নেই, খুব কাছে পরীক্ষা চলে এসেছে, আর গেম চেঞ্জিং সিরিজে এটা আমার লাস্ট ভিডিও ছিল। তো আমি তোমাদের প্রত্যেককে বলছি পরীক্ষার হলে মাথা শান্ত রাখবে, আমি আমার তরফ থেকে তোমাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, তোমাদের এবারে তোমাদের বেস্ট দেওয়ার পালা, তোমরা পরীক্ষার হলে ভালো করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। আমার তরফ থেকে তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে বেস্ট অফ লাক, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। ফিজিক্স একটা কঠিন, মানে ম্যাক্সিমাম ছেলে মেয়েদের ফিজিক্স সাবজেক্টটি কঠিন লাগে, একদম ভয় পাবে না, তোমরা যা পড়েছো তাই দেবে, এক্সট্রা করে নতুন কিছু তো পাবে না, সুতরাং যা পড়ে এসেছো চেষ্টা করবে সেটা যেন ধরে রাখতে পারো। বেশি কিছু আর বলছি না, এবারে আমি এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা পড়তে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, মাথা ঠান্ডা রাখো, পরীক্ষা ভালো করে দেবে। আজকের মতো বাই।